এটার না কোনো ফর্মুলা নেই, মানে এটা অনেকটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে। আজকে আমি এই জায়গায় নাই থাকতে পারতাম, মানে অন্য কেউ থাকতেই পারতো, অনেকে আমাকে রিজেক্ট করে দিতে পারতো। কী যে ওয়ার্ক করবে এখন কেউ, মানে আমি সত্যিই জানি না। ইফ ইউ আর কনফিডেন্ট ইন ইয়োর, মানে ইন ইয়োর আর্ট, মানে তুমি যদি জানো যে আমি এটাই করব এবং সেটাকে যদি পারসিউ করতে হয়, তাহলে একটা বেসিক পেশেন্স তো লাগবে। তো এখন মানে দ্য লাস্ট থিং দ্যাট এনিওয়ান কেয়ারস অ্যাবাউট ইন আ শুটিং সেট ইজ অ্যাক্টিং। আমরা হেল্পলেস ফিল করি, মানে সেখানে এত কিছুর ইন্ডালজেন্স, মানে একজন ডিরেক্টর যদি একটা ভিশন নিয়ে আসে, তাকে চারিদিক থেকে এমনভাবে অবস্ট্রাক্ট করা হবে না যে তুমি ফাইনালি গিয়ে ডিরেক্টর একটা অভিনেতার কাছ থেকে কী চাইছে সেটা আর বোঝানোর সময় পায় না, এবং সেটা একটা অদ্ভুত জায়গায় চলে যায়। ইন্ডাস্ট্রিতে না রাইটারের বড্ড অভাব, মানে ভীষণ সারফেস লেভেলের রাইটিং হচ্ছে। কী বলতো, আমরা না আমাদের রুটে থাকছি না। আজকে যদি রিস্ক না নাও, মানে বিশেষ করে আর্ট ফর্মই তো রিস্ক নেওয়ার জায়গা। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট, আবার উইথ অ্যানাদার এপিসোড। আই এম হেয়ার। আজকে আমার গেস্ট হলো সত্যম ভট্টাচার্য, যাকে আপনারা অনেকেই বল্লভপুর রূপকথা বলে একটি সিনেমার জন্য চেনেন। বাট তাছাড়া সত্যম অনেকগুলো খুব সিগনিফিক্যান্ট কাজ করেছে, এবং আমার সঙ্গে সত্যমের পরিচয় অনেক দিন আগের। আমার মনে হলো আমরা যেরকম বড় বড় অভিনেতা যারা সেই অর্থে অনেকটা নাম করা, মানে সেই অর্থে বলতে কোট আন কোট বলছি, তাদের সঙ্গে যেরকমভাবে কথা বলি, তা আমার মনে হলো যে যেই অভিনেতারা এই মুহূর্তে শুরু করেছে এবং আস্তে 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 রেকগনাইজড হচ্ছে একজন ভালো অভিনেতা হিসাবে, তাদের সঙ্গে কথা বলাটাও খুব জরুরি বলে মনে হলো, এবং তাদের কথা শোনাটাও আমার জন্য খুব জরুরি মনে হলো, এবং আমার মনে হলো আপনাদের অবধিও সেই কথাটা নিয়ে আসা খুব জরুরি। সেই কারণেই আজকের এই এপিসোডটা। সত্যমের সঙ্গে অনেক কিছু নিয়ে কথা বলেছি। নট অনলি ওর অ্যাক্টর হিসাবে জার্নি, ও একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বহুদিন কাজ করেছে, ও একজন টেকনিশিয়ান হিসেবে বহুদিন কাজ করেছে, ও অনেক শুটিংয়ের সঙ্গে থেকেছে, অনেক বড় বড় সিনেমার শুটিংয়ের সঙ্গে থেকেছে, এখন অভিনেতা হিসেবে প্রচুর কাজ করছে এবং ভবিষ্যতে আরও করবে। কিন্তু এই পুরোটার মধ্যে সত্যমের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে। এই মুহূর্তে শুটিংয়ের প্রসেসে ঠিক কী কী জিনিস ওর পছন্দ হয় না, বা আমাদের দুজন মিলে আমরা অনেক অনেক কিছু নিয়ে এই বিষয়ে কথা বলেছি। বাট ওভারঅল একটা অন্য রকমই আড্ডা হয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা আড্ডায় আমি বলি সবসময় যে অন্যরকম হয়েছে, বাট এটা সত্যি সত্যি একদম অন্যরকম। একটা খুব ক্যান্ডিড বসে দুজন, মানে বলতে পারেন অলমোস্ট বাড়ির আড্ডা বা পাড়ার আড্ডা যেরকম হয় ঠিক সেরকমই আড্ডা মেরেছি আমরা, এবং এই ধরনের আড্ডা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেরি করছি না, লেটস গো টু দ্য এপিসোড। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছে সত্যম ভট্টাচার্য। সত্যম, কেমন আছিস বল? থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমার তোর সঙ্গে আলাপটা তো অনেক দিন আগের, তারপর বহু জল গড়িয়েছে, তোর সঙ্গে অনেক কিছু হয়েছে, আমার সঙ্গেও অনেক কিছু পার করেছি। কিন্তু আমার মনে হলো যে তোর যেই সময় তোর সঙ্গে আলাপ, তারপরে এই মুহূর্তে তোর যে অল্প 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 করে একজন অভিনেতা হিসেবে রেকগনিশন পাওয়া, এই জার্নিটা আমার জানতে খুব ইচ্ছা হলো, সেজন্যই তোকে ডাকা। এমনি বল, কেমন আছিস? আছি, ভালো আছি, কাজে কর্মে আছি, থ্যাংক গড আর কি। মানে কাজটাই আসল এখন, 30 পেরিয়ে গেছে, আর কি করব। আর থ্যাংক ইউ তোমাকে সোল কানেকশনে ডাকার জন্য, কারণ মানে আমিও দেখি রেগুলারলি বাকিদের মতনই, এবং বাকিদের কথা শুনে মনে হয় নিজের কথাগুলোও বলি। তাই মনে হচ্ছিলো কোনো একটা দিন অরুণবতার সাথে যদি আড্ডা মারা যায় তাহলে ভালোই হয়। তো ভালো হলো তুমি ডাকলে, চলে এলাম। আছি, ঠিকঠাক আছি, তবে প্রেশারে তো একটু আছি, কারণ মানে পোস্ট প্যান্ডেমিক আমরা জানি যে একটু ঘেটে গেছে একটু চারিদিকটা। তাও তবে আস্তে আস্তে অনেকটা আমরা কাটিয়ে উঠেছি। হ্যাঁ, কাটিয়ে উঠেছি। তো আর আর বিশেষ কিছু না, মানে কি বলবো, এটা বিরাট বড় একটা সময়ের মধ্যে দিয়ে গেলাম তো, মানে প্যান্ডেমিকটা। আর মানে তুমি জানো যে আমি খুব একটা, মানে বিরাট বড় লোক ফ্যামিলি থেকে বিলং করি এমন না, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তো সেখান থেকে আজকে দাঁড়িয়ে মানে এখন যে একটা কাজের ধারাবাহিকতা আছে বা একটা রেগুলারিটি আছে, সেটার জন্য থ্যাঙ্কফুল আর কি, মানে ইউনিভার্সের কাছে। মানে কারণ অনেক দিন ধরেই, মানে তুমি যেমন বললে, অনেক দিন ধরেই
এই লাইনে আছি এবং লাইনটা বড়ই কি বলবো মানে ঘাটা একটা লাইন, মানে আজকে আছি কাল নেই এরকম একটা ব্যাপার। এখনো অবধি বিভিন্ন কাজকর্ম করে, মানে অভিনয় বাদ দিয়েও বিভিন্ন কাজকর্ম করে যে টিকে আছি, এটাই অনেক। তোর সঙ্গে আমার দেখা 12 বোধ হয়, 12 2012 না 14 বোধ হয়, হ্যাঁ ওরকম, 14-15, হ্যাঁ ওরকম সময়। এবং সেই সময় তুই একটি অত্যন্ত মানে ছোট একটা চরিত্র করেছিলি একটা পার্টিকুলার ছবিতে, এখানে আমিও ছিলাম। তো তখন আমার তোকে দেখে মনে হচ্ছিল যে যে কোথাও একটা তো কিছু একটা আছে যেইটা এই ছেলেটাকে কোথাও একটা নিয়ে যেতে পারে, এটা আমার মনে হচ্ছিল। অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে তোকে দেখে এটা মনে হচ্ছিল আমার। এবং তারপর যখন দেখলাম সত্যি আস্তে আস্তে তুই নিজের মতো করে নিজের জার্নিটা করছিস এবং লোকজন তোকে ভালো অভিনেতা হিসেবে রেকগনাইজ করা শুরু করেছে, সত্যি ভাল লাগছে। আহ, তোর জার্নিটাতে হাউ ইট স্টার্টেড, মানে তুই অভিনেতা হতে চেয়েছিস কবে, বা কোথায় কখন মনে হয়েছে তোর যে আমি অভিনেতা হব? মানে অভিনেতা হতে চাই, মানে এই এই জিনিসটা অনেক পরে স্ট্রাইক করেছে, ঠিক আছে। কিন্তু মানে অভিনয়, থিয়েটার, সিনেমা এগুলোর সাথে আমার ছোটোবেলা থেকে মানে সম্পর্ক আর কি। আমার বাবা থিয়েটার করতেন, মানে আমার এরকম হয়েছে আমি একাডেমি অফ ফাইন আর্টসে আঁকা শিখতে যেতাম, আঁকা ক্লাস শেষ হতো, উল্টো দিকে হলে ঢুকে যেতাম, নাটক দেখতাম। বাবা রেগুলারলি নাটক করতো, সেই নাটকও দেখতে যেতাম। তো নাটকের সাথে আমার একটা Connection বরাবরের, ছিল। হ্যাঁ মানে ছোটোবেলা থেকে, মানে একদম ছোটোবেলা থেকে, যবে থেকে আমার সেন্স হয়েছে। তো হলো আস্তে আস্তে একটু বড় হলাম, বড় হয়ে পাড়ার নাটক করলাম। সরস্বতী পূজায় একটু বেশি করে চাঁদা ওঠার ফলে একটু স্টেজ বানাতে পারলাম, বক্স লাগাতে পারলাম। তোর সব বড় হওয়াটা কলকাতাতেই তো? বড় হওয়া করে একদম সাউথ কলকাতা, টালিগঞ্জে। সবাই ভাবে আমি টালিগঞ্জে থাকি কারণ আমি বোধহয় এখানে স্ট্রাগল করি বলে, মানে সেরকম স্টুডিও পাড়ায় না, আমি সেরকম ছোটোবেলা থেকেই টালিগঞ্জে থাকি, মানে 2 বছর বয়স থেকে টালিগঞ্জে। হ্যাঁ। তো সেখানেই আমার পাড়া, সেখানেই সরস্বতী পুজো, সেখানেই নাটক করা, প্রথম অভিনয় স্বাদ। এবার অভিনয়ের স্বাদটা মানে সেটা কত বছর বয়সে? সেটা আমি তখন কোন ক্লাস 7-8 হবে, 6-7 ওরকম একটা সময় আর কি। তো তারও ছোট হতে পারে, মানে মনে নেই এক্স্যাক্টলি। তো সেইখান থেকে অভিনয়ের ওই স্বাদটা পেলাম। এবার তখনও যে একেবারে খুব সিরিয়াসলি নেব, মানে তখনও একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে, মানে কি বলবো, মানে বড় হয়ে আয় করা মানে চাকরি করা, নাহলে একদম। কিছু একটা, মানে তখন ইঞ্জিনিয়ারিং ব্যাপার, মানে আমি যখন এইচএস পাস করছি তখন ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা ভীষণ চলছিল, মানে সবাই বন্ধুরা মানে পাগল হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পড়তে, আইআইটি নিয়ে পড়তে পড়তে। আমারও নিজেকে মনে হতো যে আই শুড প্রিপেয়ার অ্যাজ ওয়েল, মানে আমারও তো চাকরি বাকরি দরকার, একটা টাইমে ফ্যামিলিকে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে তখন এই যে অভিনয়ই করবো এই ব্যাপারটা কখনো মাথায় আসেনি। পরবর্তীকালে তুমি যে ছবিটার কথা বলছো, তার আগে টুকটাক টেলিফিল্ম করেছি, খুব অল্প ইয়েতে, খুব অল্প সময়, অল্প ছোটোখাটো ক্যারেক্টার করেছি। ছোটোখাটো না, মানে মানে দৈর্ঘ্য ওয়াইজ ছোটোখাটো ক্যারেক্টার করেছি। এবার ওই তুমি যে ছবিটার কথা বললে, ওটার অডিশন এলো, অডিশন দিলাম, ভালোই হলো এবং অনেক দিন শুটিংও করলাম। সেইখানে একটা মানে থিয়েটারের, মানে তখন আমার কাছে অভিনয় ব্যাপারটা শুধু থিয়েটার কেন্দ্রিক ছিল, ওইটা একটু মানে আরও একটু বিস্তার করলো আর কি। মানে ওইটা তার সাথে সাথে হেমলক সোসাইটিতেও কাজ করেছিলাম জুনিয়র আর্টিস্ট হিসেবে, সে গেছিলাম অন্য কাজে, তারপর ওখানে ঢুকে গেছিলাম শুটিংয়ে আর কি। তো এই শুটিং ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, মানে এবং তুই তো অ্যাসিস্টও করেছিস। অ্যাসিস্ট করেছি আমি। মানে শুধু অভিনয় বলবো না, বাট পার্টিকুলারলি শুটিং ব্যাপারটা, মানে এতগুলো লোক, প্রায় 80-90 জন লোক একটা একটা কর্মকাণ্ডে যুক্ত আছে, এটা এবং নিয়ে আমার, ফাইনালি একটা সিনেমা তৈরি হবে ওখান হ্যাঁ থেকে। যেটা যেটা আমি গিয়ে দেখতে পাবো, হয়তো আমাকে দেখতে পাবো নিজেকে স্ক্রিনে। তো সেইটা খুব এক্সাইটিং লাগে। এবং তারপরে বুঝতে পারি, মানে তখন একটু সেন্স হয় যে আমি যেই পজিশনে দাঁড়িয়ে আছি, বা আমার তখন যা বয়স, না চাইল্ড অ্যাক্টর হতে পারতাম, না বড় কোনো মানে মানে একটু বেশি বয়সী পাঠ করতে পারতাম। আর তখন সবে কলেজ পাশ করছি এরকম একটা অবস্থা। এবার কলেজ পাশ করে মাস্টার্স করব না অন্য কিছু করব, সেটার ব্যাপারে কোনো মানে পুরো একদম মানে পুরো ব্ল্যাঙ্ক ছিলাম মাথায় আর কি, কী করব। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে
শুটিংটা আমাকে বেশি টানছে। তো সেই সময় মানে আমি দেখতে চাই, আরও শিখতে চাই, আরও ডিরেক্টরদের সাথে কাজ করতে চাই, আরও ক্যামেরার পেছনে কী হচ্ছে, সামনে কী হচ্ছে, এই ব্যাপারটা আরও বেশি অবগত হতে চাই। তো সেইখান থেকে দাঁড়িয়ে তখন অভিনয়ের পোকাটা একেবারেই মাথা থেকে বার করে দিলাম। আচ্ছা, মানে অভিনয়টা মানে ভাবলি না এখন আর অভিনয় করবো, এখন আপাতত শুটিংটার মধ্যে হ্যাঁ ঢুকি। হ্যাঁ, এখন আর অভিনয় করব ভাবিনি। যদি কোনোদিনও কেউ সুযোগ দেয়, আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে আমি ছোটোবেলা থেকে শুনতাম যে স্টুডিও পাড়ায় গিয়ে পড়ে থাকতে হয়, ছবি দিতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে ডিরেক্টরদের সঙ্গে কথা বলতে হ্যাঁ হয়, পিআর করতে হয়। হ্যাঁ প্রোগ্রামারদের সাথে কথা বলতে হয়, এসব প্রচুর শুনেছি। আর আমার পার্সোনালি কোনোদিনও মানে মানে আমি বলছি না যারা করে তারা খুব ভুল করে বা তারা মানে নিজেদেরকে কোথাও গিয়ে নিচু করছে, বাট আমার পার্সোনালি ওটা করতে খুব একটা ভালো লাগতো না। বাড়ি থেকেও বলেছে যে যদি তুই এই লাইনেই থাকতে চাস তাহলে যা, তুই পাশেই তো স্টুডিও ইন্দ্রপুরী আছে, টেকনিশিয়ান আছে, যা গিয়ে কথা বল লোকজনদের সাথে, কিছু তো একটা কর। এবার এই কিছু তো একটা করটা আমার কাছে ক্যামেরার পেছনে অ্যাসিস্ট করা দিয়ে চালু হলো আর কি। মানে ওই কিছু একটা করা শুরু করলাম। পয়সা কড়ি খুব একটা পেতাম না, তবে কাজটা খুব ভালো লাগতো। সত্যি বলছি, মানে অনেকে এই আইডিয়া নিয়ে আসে অ্যাসিস্ট করতে, এবং আমার কাছেও এরকম প্রচুর লোকের মানে যখন আমি অ্যাসিস্ট করাটা মানে একটা রেগুলারিটিতে নিয়ে গেছি, তখন আমার কাছে প্রচুর লোকের মেসেজ এসছে যে যে দাদা আমি অ্যাসিস্ট করতে চাই। এবার আমার একটা জেনুইন প্রশ্ন থাকতো যে কেন অ্যাসিস্ট করতে চাও, কী করতে আসে? বলছে না দাদা আমি অভিনেতা হব। অভিনেতা হবো তো অভিনয় করো, তাহলে অ্যাসিস্ট করার কী দরকার? সেই মনোভাবটা আমার কোনোদিনও ছিল না যে আমি অভিনেতা হব বলে আমি অ্যাসিস্ট করছি। অনেকে আছে যারা অভিনেতা হবে বলেও অ্যাসিস্ট করতো, সেটা বোম্বেতেও এরকম প্রচুর এক্সাম্পল হ্যাঁ হ্যাঁ আছে। প্রচুর। তারা সবাই প্রায় অ্যাসিস্ট করেছে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, তারপর তারা অভিনয় করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা ধর সেই অর্থে একটু প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে, তারাই বেশি করেছে এই একদমই ঘটনাটা। তাই, হ্যাঁ, একদম। ঋত্বিক রোশন থেকে শুরু করে অর্জুন কাপুর সবাই, আমাদের রণবীর কাপুরও করেছে। রণবীর কাপুরও করেছে। তো সেই ক্ষেত্রে আমার সেইটা কোনোদিনও ছিল না। আমার জাস্ট ইচ্ছে ছিল যে আমি করবো, আমি শিখবো কাজটা কী করে হয় না হয়, পুরো এন্টায়ার ব্যাপারটা, মানে স্টার্টিং ফ্রম মানে প্রি প্রোডাকশান থেকে শুরু করে কস্টিউম, আর্ট, মানে সিনেমাটোগ্রাফি তো ওরমভাবে শেখা যায় না, বাট কী করে একটা মানুষ শ্যুট করছে, পুরো প্রসেসটা পুরো শেখা। প্রসেসটা একদম আমার কাছে এটা আমার শেখার খুব ইচ্ছে ছিল। আর তারপর আস্তে আস্তে শুরু করলাম অ্যাসিস্ট করা, প্রায় 3-4 বছর করলাম টানা। মাঝখানে ছোটোখাটো অভিনয়ের অফার এসেছিলো, ছেড়ে দিয়েছি, কারণ মনে হয়েছে যে অভিনয় করলে ভালো কিছুতেই করব। যখন এটা একটা স্টেডি কাজ, এবং আমি জানি যে আমি কাজটা ঠিক মতন পারছি, মানে এমন না যে আমি একেবারে সেটে গিয়ে ছড়িয়ে ফেললাম, কিচ্ছু পারলাম না, যেটা এখন মোস্টলি দেখি চারিদিকে, ওইটা হতো না। তো কাজেই তখন অভিনয় প্রচুর অফার ছেড়ে দিয়েছি আর কি। তারপর 2016-তে বোধহয় একটা ছবির কাজের অফার আসে, যেটাতে চরিত্রটা মনে হয় ঠিকঠাক। তখন মানে কনসিয়াসলি ডিসিশন নিই যে আর অ্যাসিস্ট করবো না। সেইটা হচ্ছে কি প্রথম আমার যে না আমি অভিনয়টাই প্রফেশনালি করব, প্রথম 2016 সালে। প্রফেশনালি থিয়েটার তো করেইছি, তার আগে থিয়েটার অনেক আগে থেকে শুরু করেছি, 2009 থেকে শুরু করেছি, কিন্তু প্রফেশনালি ক্যামেরার সামনে অভিনয় করবোটা ওই 2016-তে, ওই ফিল্মটা থেকে। ওই ফিল্মটা না আসলে হয়তো আমি আরও কিছুদিন অ্যাসিস্ট করতাম, আরও কিছুদিন অন্য কাউকে অ্যাসিস্ট করতাম, টিম চেঞ্জ করতাম বা কিছু একটা করতাম, কিন্তু ওই অফারটা আসায় একটু মনে হলো যে না, এবার অভিনয়টা যদি করতেই হয় সিরিয়াসলি করি। একটা কথা বল, সেটা হলো যে তুই যে অভিনেতা হিসাবে ঠিকঠাক অভিনয় করছিস, এটা কবে বুঝলি? এবং কবে বুঝলি না অভিনয় যদি করতে হয় আমি একটু ঠিকঠাক রোলই করব, এটা ভাবার জন্য তো একটা কনফিডেন্স দরকার। এই কনফিডেন্সটা করতে গেল? এই কনফিডেন্সটা এসেছিলো আমার মনে আছে 2012 না 13 সালে। আমরা মানে আমাদের নাটকের দল হিপোক্রিটস, আমরা কন্ডিশন সাপ্লাই বলে একটা নাটক করেছিলাম, এবং সেটাতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করি, এবং প্রচণ্ড ভয়ে ভয়ে ছিলাম, কারণ জীবনে অত বড় ক্যারেক্টার করিনি, অতগুলো ডায়লগ মুখস্থ করিনি। সারা নাটকটা জুড়েই মোটামুটি মানে দুজনের নাটক আর কি, ফুল লেন্থ প্লে, হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের। তো ওটা করার সময় প্রথম শো যখন হলো তখন ভীষণ প্রেস পাই, সেটা সাধারণ মানুষের থেকে, মানে বেসিক্যালি প্রথম শো বন্ধুবান্ধব, পরিবারের লোকজনই আসে, তো সেইটা খুব একটা গায়ে মাখিনি। তাও প্রচুর অজানা অচেনা লোকজনও এসে বলেছে খুব ভালো অভিনয় হয়েছে, এই
কিন্তু খুব কনফিডেন্সটা পাই হচ্ছে কি একটা শো কন্ডিশনস অ্যাপ্লে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় দেখতে আসেন, ঠিক আছে, আমার দাদা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় গ্রুপে নাটক করে এখনও, দ্বিজেন স্যার তো আর নেই, কিন্তু দ্বিজেন স্যারকে দাদা নিজেই ইনভাইট করেছিল যে ওরা একটা ইয়াং গ্রুপ, ওরা এরকম একটা নাটক করেছে, আপনি দেখতে চলুন। তো উনি এসেছিলেন, এসে দেখেছিলেন এবং আমাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল, পরের দিন আমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। আমি বললাম দ্বিজেন বন্দ্যোপাধ্যায় বাড়িতে ডাকছে মানে কী করবে, গালাগালি করবে না কি, অভিনয় ছেড়ে দাও, জীবনে করো না, এসব বলবে। তো আমি দাদার সাথে গিয়েছিলাম এবং মানে পুরো শোটা মানে পুরো ব্যাপারটা কথাবার্তা হয়ে যাওয়ার পর একটা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা হচ্ছে কি অভিনয়টা তো পারো, মানে অভিনয়টা তো পারো, করো না কেন, ঠিক আছে। তো সেইটা আমাকে খুব স্ট্রাইক করে আর কি, মানে একটা ডিফাইনিং মোমেন্ট। হ্যাঁ, একটা ডিফাইনিং মোমেন্ট হিসেবে কাজ করে। এবং মানে গুরু মানুষ তো, মানে গুরু, আর আমি কোনো দিনও নাটকে কারোর কাছ থেকে শিখিনি, মানে শিখেছি মানে যে যখন আমাকে ডিরেক্ট করেছে তার থেকে শিখেছি, কিন্তু পার্টিকুলারলি নাটকের মানে গুরু হিসেবে আমার কেউ নেই। তো সেইখানে দাঁড়িয়ে ওরকম একটা কথা যখন আমাকে বলেছিল, এবং সেটা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের, হ্যাঁ, যার অত বড় অভিনেতা, মানে তার নাটক আমি তার নাটকও ছোটোবেলা থেকে দেখেছি। তো সেইটা আমার কাছে খুব স্ট্রাইক করে এবং আমি ঠিক করি যে যে না, এবার একটু সিরিয়াসলি ভাবা উচিত ব্যাপারটা নিয়ে, মানে ততদিন তুই করছিলি কিন্তু মানে এই জায়গাটা ছিল না যে না, এই একদম ভ্যালিডেশনটা পাসনি। না, এই ভ্যালিডেশনটা একদমই পাইনি। এবং মনে হয় একটা বড় মানে বিশেষ করে একজন অত বড় অভিনেতার থেকে একটা ছোট্ট ভ্যালিডেশন পাওয়াটাও মানে আমার কাছে মানে খুব ইম্পর্টেন্ট ছিল ওই টাইমটা, না হলে আমার লাইফ এদিকে হয়তো ঘুরতো না আর কি। তো এবার তারপর এই যে 2016-তে যে ছবিটা বললি, সেটাই নিরন্তর। না, 2016-তে ছবিটা করলাম হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয়, রাইট, হ্যাঁ, ধনঞ্জয়। তুই ধনঞ্জয়ের ভাইয়ের চরিত্রটা করেছিলি, যেখানে রাইট আমার মনে পড়লো, কারণ ওই চরিত্রটার স্পেস যতটুকুই থেকে থাক, কিন্তু ওই চরিত্রটা খুব স্ট্রাইক করেছিল। হ্যাঁ, ওটা মানে মেনলি ধনঞ্জয় ছবিটা মানে যেটা মানে যেই গল্পটার ওপর বা যেই বক্তব্যের ওপর অরিন্দমদা ওটা ইয়ে করেছিল, সেই ম্যাক্সিমাম বক্তব্যটাই ওর ভাইয়ের, রাইট রাইট রাইট। মানে যে ইন্টারভিউগুলো আমরা দেখেছিলাম সেটা পুরোটাই ওর ভাইয়ের, তো ভাইয়ের এবং এই যে পুরো কোর্টে দৌড়োদৌড়ি হ্যান ত্যান এটা পুরোটাই ওর ভাই করেছিল। তো এবং অনেক কিছুই যেটা দেখানো হয়েছে সেগুলো সত্যি। তো এইগুলো তো সেইটা করতে মানে সেইটা করার পর মনে হলো যে তারপর আরেকটা জিনিসও হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ধনঞ্জয় করতে গিয়ে ধনঞ্জয়তে আমি আর অনির্বাণদা রুম পার্টনার ছিলাম যখন পুরুলিয়াতে শ্যুট করি। তো তখন অনির্বাণদার সাথে একটা সান্নিধ্য তৈরি হয়। তার আগে আমি অনির্বাণদার কাজ থিয়েটারে দেখেছি, আশিনগরে দেখেছি, ঈগলের চোখে দেখেছি। তো সেখানে একটা ওই তখন হয়তো মানে জীবনে কি করব, অভিনয় করতে চাই কি না, হ্যান ত্যান এইসব নিয়ে অনির্বাণদার সাথে খুব একটা ডিসকাশন হয়নি, কিন্তু ওর সাথে ওই 6-7 দিন থাকাটা আমার কাছে খুব স্ট্রাইক করেছে। আই হ্যাভ সিন হাউ হি প্রিপেয়ার্স হিমসেলফ, মানে ও কীভাবে একটা আর ধনঞ্জয়ের জন্য অনির্বাণদা এত কষ্ট করেছিল, মানে এতটা নিজেকে ডুবিয়ে দিয়েছিল পুরো চরিত্রটায়, মানে সেটা দেখলেও বোঝা যায়, সেটা দেখলে বোঝা যায়। মানে তুমি যদি দেখো ঠিক করে তাহলে তুমি দেখবে একটা স্ট্রাইক ডিফারেন্স আছে অনির্বাণদার ধনঞ্জয়ের অভিনয় এবং বাকিদের ধনঞ্জয়তে অভিনয়ের মধ্যে, ঠিক আছে, একটা স্ট্রাইক ডিফারেন্স আছে। আমি বলছি না যে কেউ খারাপ করেছে, কিন্তু একটা ডিফারেন্স আছে, মানে সেটা প্রিপারেশনের ডিফারেন্স। সেটা কিছুটা টুম্পাদির মধ্যেও লক্ষ্য করা যায়, ধনঞ্জয়তে টুম্পাদি যে চরিত্রটা করেছে। তো সেইটা আমার কাছে খুব একটা ইয়ে থাকে, মানে অতদিন তার আগে আমি দেবী সর্পমস্তা দেখেছি, রাজা লিয়ার দেখেছি, মানে ওরকম বড় বড় প্রোডাকশনে অনির্বাণদাকে পাঠ করতে দেখেছি। তোর সাথে থাকাটা অ্যান্ড হাউ হি প্রিপেয়ার্স ফর আ ক্যারেক্টার, ওটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো এবং ওটাও কিছুটা গিয়ে আমাকে মোটিভেট করেছিল যে না, মানে এমন একটা প্রফেশনের সাথে আমি বা এমন একটা আর্টের সাথে আমি যুক্ত আছি, মানে যেটা যেটা মানুষকে এতটা প্যাশনেট করে তোলে। তো সেইটা খুব স্ট্রাইক করেছিল আমাকে যে মানে তাহলে কি আমি এই প্যাশনটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো নিজের মধ্যে, নাকি আমি ভীষণ মিডিয়কার একজন হয়ে থাকবো, আমি কি স্ট্রাগেলটা করব নাকি ছেড়ে দেবো, নাকি সেই কারণ তখন আমার কাছে রেগুলার ফোন আসছে যে এই প্রজেক্ট করছি অ্যাসিস্ট কর, ওই প্রজেক্ট করছি অ্যাসিস্ট কর, বারবার ফোন এসছে, কিন্তু আমি ওই মাথায় ওটা চালিয়ে 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 আমি বারবার রিজেক্ট করে দিয়েছি। অভিনয়টা আর কোথাও গিয়ে তখন আর শখ থাকলো না, মানে যে শখে অভিনয় করছি সেটা শখ থাকলো না। তো সেটা ভীষণভাবে একটা মনে চেপে বসলো যে না, করতে হবে এবার, মানে কিছু তো একটা করতে হবে।
এবং সত্যি কথা বলতে আশেপাশে দেখছিলাম প্রচুর, মানে আমি মানে ব্র্যাগ করছি না, বাট আমি জানি যে আমি একটা অভিনয় ধরো দেখছি টিভিতে বা সিনেমায়, বা তখন তো ওয়েব সিরিজ ছিল না, তো দেখছি, আমি জানি যে আমি এর থেকে হয়তো একটু বেটার করতে পারবো, ওই জায়গাটা নিয়ে কেন ভাবলো না, এটা তো এত ইন্টারেস্টিং একটা জায়গা, যে কোনো ইয়ের কনটেক্সটে আর কি। তো ইস, আমি যদি এই পার্টটা পেতাম, মানে যেই লোকটা অভিনেতা সবচেয়ে বেশি হয়, হুম ইস, হুম হুম এই হুম। পার্টটা যদি আমি পেতাম। দেখলাম আস্তে আস্তে না, মানে মনের ভেতরে এই ইচ্ছেগুলো জাগছে। হুম। তো সেইটা খুব সেটা খুব কাজে লাগে, এবং মানে তখন গিয়ে খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় যে না, অভিনয়টাই করবো আর কি। একটা জিনিস আমাকে বল সত্যম, একজন এমন একটা মানুষ যে নাকি ইন্ডাস্ট্রির, সেই অর্থে সেই ইন্ডাস্ট্রির মধ্যে কোনোদিন ছিল না, তোর বাড়িতে অভিনয়ের পরিবেশ ছিল, নাটকের ইয়ে ছিল, হুম ঠিক আছে, কিন্তু একজন সেই অর্থে তো আউটসাইডার, সেই হুম অর্থে আউটসাইডার এবং বিরাট কোনো পরিচিতি নেই। তারপরে একজন এরকম একজন মানুষ যে নাকি এই মুহূর্তে প্রচুর মানুষ এরকম আমার পডকাস্ট দেখে যারা অভিনেতা হতে চায়, ঠিক আছে, তোর কি মনে হয় যে এরকম কোনো কিছু, মানে এই আউটসাইডার হিসেবে যে জায়গাটা পাওয়া, একটা অভিনেতা হিসেবে অল্প অল্প করে হলেও এখন লোকে কাস্ট করছে, হুম লোকে বলছে যে হ্যাঁ, আমিও তোর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে শুনি ছেলেটা কি ভালো অভিনয় করে, হুম। এই যে একটা কি বলবো, একটা ভ্যালিডেশন পাচ্ছিস চারিদিক থেকে, একটা এত সাকসেসফুল ফিল্মের হিরো হিসেবে কাজ করেছিস তুই, একজন নতুন অভিনেতার ক্ষেত্রে যখন সে অভিনয় করতে চায়, সে মানে সে কি করবে, যদি তোকে জিজ্ঞেস করি, তুই তো একজন একদম এরকম একটা এক্সাম্পল যে তুইও একদম শুরু করেছিলি জিরো থেকেই। আমি সত্যি কথা বলবো, এটার না কোনো ফর্মুলা নেই, মানে যদি আমি বলি তাহলে মানে হয়তো সেই ফর্মুলাটা ওয়ার্ক করবে না। মানে আমি আমার দিকটা বললাম, মানে আমি খুব বেসিকভাবে বলতে গেলে একটা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে অ্যাসিস্ট করা থেকে একটা রোল পাওয়া, এবং সেখান থেকে অভিনেতা হিসেবে জার্নি কন্টিনিউ করা। কিন্তু এটার পার্টিকুলারলি না, মানে এটা অনেকটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে। হুম মানে মানে আজকে আমি এই জায়গায় নাই থাকতে পারতাম, মানে অন্য কেউ থাকতেই পারতো, অনেকে আমাকে রিজেক্ট করে দিতে পারতো, মানে এখন তো শুধুমাত্র পরিচালকের হাতে পুরো ব্যাপারটা নেই, না, হ্যাঁ, অনেক কিছুই আছে সেটার সাথে, সেটা একটা মানে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তৈরি হয়ে গেছে, তো একটা ইকোসিস্টেম আছে হ্যাঁ, একটা একটা। ইকোসিস্টেম আছে, তো সেইটার ক্ষেত্রে কি যে ওয়ার্ক করবে এখন কেউ, মানে আমি সত্যিই জানি না, মানে আমি মানে এটা তো তুমি আমাকে এইখানে জিজ্ঞেস করছো, যেখানে আমি একটা মাইকের সামনে বসে বা ক্যামেরার সামনে বসে, তোমার সামনে বসে আমি একটা মানে যখন আমাকে পার্সোনালিও কেউ জিজ্ঞেস করে যে দাদা বলো না কী করবো, মানে অনেক দিন ধরে ট্রাই করছি আমার সত্যি তাদের, মানে তাদের কোনো উত্তর থাকে না, কারণ আমি নিজে জানি না কী করব। আমি শুধু এটুকু বলতে পারি যে মানে আহ, একটা বেসিক পেশেন্স তো লাগে, মানে একটা মানে ইফ ইউ আর কনফিডেন্ট মানে ইন ইউর আর্ট, মানে তুমি যদি জানো যে আমি এটাই করব, এবং সেটাকে যদি পারসিউ করতে হয়, তাহলে একটা বেসিক পেশেন্স তো লাগবে। এবং সেই জার্নিটাতে প্রচুর ঝামেলা আছে, কষ্ট প্রচুর আছে। ঝামেলা আছে, মানে মাসের পর মাস যাবে, কোনো কাজ থাকবে না, কিচ্ছু থাকবে না, মানে যেটা আমি ফেস করেছি, মানে যেটার কোনো মানে ইয়ে নেই, মানে সেকেন্ড থট নেই সেই হুম ব্যাপারটায়। সেটা ফেস করেছি, মানে সেটা এখনও করছি, হুম এখনও হয় এরকম অনেক সময়, মাসের পর মাস কাজ থাকে না। কিন্তু এই পেশেন্সটা রাখার, মানে আজকে একটা কাজ করলাম, সেটা মানুষ একটু পছন্দ করলো বা বেশি পছন্দ করলো বা কম পছন্দ করলো, তারপর 4 মাস আমার কাছে কোনো কাজ নেই, আমি কিছুতে একটা ঢুকে গেলাম, হুম সেইটা করলে একটু মুশকিল আছে, কারণ মানে তাহলে কি বিশেষ করে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে, মানে এতটাই মানুষের মানে স্প্যানটা এত কম, মানে হুম মেমোরি হুম হুম স্প্যানটা এত কম, যে তুমি একবার যদি মানুষের চোখের বাইরে থেকে বেরিয়ে যাও একটু বেশি সময়ের জন্য, তাহলে ভুলে যাবে তোমাকে, সেটা একদম। মেকার্সরা হোক বা অডিয়েন্স হোক। এবার মানে তাহলে তোমার ববি দেওয়ালের মতন ভাগ্য থাকতে হবে, মানে যে তুমি হ্যাঁ, ওরকম একটা চরিত্র নিয়ে তুমি কাম ব্যাক করতে ফেরোতে, পারবে, বা হ্যাঁ। সাইফ আলি খান যেমন রেনা তেরে দিল মেতে ফেরত এসেছিল ওরকম একটা চরিত্র নিয়ে, তো সেরকম এবার এটা ববি দেখ, দেওয়াল ধর্মেন্দ্রের ছেলে, একদম সাইফ আলি সেটা, খান সেটা আলাদা। সাইফ তবে আলি খান। আমার যেটা মনে হয়, আমার পার্সোনালি কি মনে হয়, আহ, আমি অনেকেই বলি, যারা যখন আমাকে জিজ্ঞেস করে কেউ, দাদা কি করব, আমি অভিনয় করতে চাই, ওই সেম তুই যেটা বললি না, পেশেন্সটা না শুধুমাত্র এরকম না যে
যে আমি না অনেক দিন ধরে লেগে থাকবো তা নয়, না এরকম নয়। এটা ইটস অ্যাবাউট কন্টিনিউয়াসলি ওয়ার্কিং অন ইউরসেলফ। অ্যাবসলিউটলি এবং তার সঙ্গে যে কনফিডেন্সটা বললি, এই কনফিডেন্সটার সঙ্গে তো আরও একটা জিনিস থাকে, সেটা হলো কনফিডেন্স আর একটা ডাউট, এটা কন্টিনিউয়াসলি ভেতরে চলতে থাকবে। ওই এতটা সময় জুড়ে আমি আমাকে শুধুমাত্র একটা জিনিসে ফোকাস রাখতে পারবো কি, আমার মনে হয় তুই সেটাই বলার চেষ্টা করলি। একদমই তাই, একদমই তাই। যেই সময়টুকু পাওয়া, মানে এরকমভাবে, মানে আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, মানে একটা টাইমে মানে যখন কাজ থাকে না বা থাকতো না, তখন তখন মানে জানি না, মানে এখন বোধহয় ওটাকে ডিপ্রেশন হিসেবেই টার্ম করা যায়। মানে এরকম প্রচুর সময় গেছে যখন মানে কিচ্ছু ভালো লাগছে না, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না, স্নান করতে ইচ্ছে করছে না, দাঁতও মাজতে ইচ্ছে করছে না, মানে এরকম প্রচুর সময় গেছে। সেই সময়গুলো আমার যেমন মনে হয় যে আমি ওয়েস্ট করেছি, মানে ওইখানে ওই জায়গায় নিজেকে ইন্ডালজ করে দিয়ে। কিন্তু আবার যখন একটা কাজ ঢুকেছে, আবার নিজেকে পিক আপ করেছি, এবং আমার কাজে থাকতে খুব ভালো লাগে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে ও যেই সময়টা কাজ থাকছে না, সেই সময়টা যদি নিজের ওপর অনেক বেশি ওয়ার্ক করা যায়, মানে যেটা যেটা আমি আমার দাদাকে এখনও দেখি করে, আমার বাবাকে দেখি এখনও করে, কোনো নতুন নাটক বা নতুন শো থাকলে সেটা, মানে একটা শো নামলো আমাদের, সেই শোটা তো কন্টিনিউ হয় প্রায় বছর 1.5 বছর ধরে টানা। তো একটা টাইমে সেটার প্রতি একটা, মানে একটা তৈরি হয়ে যায়, একটা কনফিডেন্সও তৈরি হয় যে ঠিক আছে, বেশি রিহার্সাল লাগবে না। আর ওই চরিত্রগুলো কোথাও গিয়ে ভেতরে মেকানিক্যাল হয়ে যায়। তো সেই সময়ও দেখেছি যে ওই 1 বছর 1.5 বছরের স্প্যানে বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি বিভিন্ন বই পড়ছে, বিভিন্ন নাটক পড়ছে, অভিনেতাদের ইন্টারভিউ পড়ছে, দেখছে। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করাটা চলছে। এবার আরও অনেক কিছু আছে যেগুলো নিজেকে প্রিপেয়ার করা যায়। নিজের ফিটনেসটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আরও বিভিন্ন জিনিস শেখা, মানে বাইক চালানো, গাড়ি চালানো, সাঁতার, হ্যান ত্যান, যেগুলো কাজে লাগে, যেগুলোর একটাও আমি পারি না, যাই হোক। তো তো সেগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট না, আমিও আস্তে আস্তে শেখার চেষ্টা করছি সব কিছুই। আসলে মানে হট করে যে এত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেলবো সেটা তো ভাবিনি। তো সেইটার জন্য একটু কম প্রিপেয়ার্ড আছি, তবে হয়ে যাবো আস্তে আস্তে, আমার মনে হচ্ছে। একটা কথা বল, সেটা হলো নিরন্তর। এই যে বললি ধনঞ্জয়ের পর নিরন্তর একটা তোর সেই অর্থে খুব সিগনিফিকেন্ট একটা রোল, মানে একদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক সেখানে প্যারালালি তুই। এটা তো খুব একটা ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন বলা যায় তোর ক্যারিয়ারে। এবং সেটা হাউ ইট হ্যাপেন, মানে কিভাবে হলো আমি জানি না কিভাবে হলো। মানে চন্দ্রাশিস আমার মানে মানে আমরা তখন একসাথে অ্যাসিস্ট করতাম, ও কৌশিক গাঙ্গুলিকে অ্যাসিস্ট করতাম, আমি সৃজিত মুখার্জিকে করতাম। তো সেই সময় মানে রেগুলার দেখা সাক্ষাৎ হতো অফিসে। তো ওই আর কি, জানতাম ও ইন্দ্রাশিসদার, ইন্দ্রাশিসদার সাথে আমি আগে কাজ করেছি, জানতাম ও ইন্দ্রাশিসদার ভাই। তো টুকটাক কথাবার্তা হলো। তো এটা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সময় আসে আমার কাছে কাজটা। বেসিক্যালি তখন আমি একটা টেলিভিশন করছি, এবং সেই টেলিভিশনটা নিয়ে বিশাল ঝামেলা। আমি এখন আর নাম করছি না, তো সেই টেলিভিশনটা নিয়ে বিশাল ঝামেলা হয়, টাকা পয়সা হ্যান ত্যান ওসব। আমারও নিজের অনেকগুলো টাকা, মানে সেগুলো আটকে রাখা হয়। তো তখন একটা, এবং হয় না একটা জিনিস যে বাড়িতে বিরাট কিছু প্রমিস করে ফেলেছি, যে বিরাট কিছু না, মানে কিছু জিনিস প্রমিস করে ফেলেছি, সেটা ফুলফিল করতে পারছি না। তো সেই ফ্রাস্ট্রেশনটা চলছে নিজের মধ্যে। তখন হঠাৎ করে চন্দ্রাশিস ফোন করে বলে যে তোকে একটা স্ক্রিপ্ট পাঠাচ্ছি, একটু পড়তো। এবার আমি পড়েছি স্ক্রিপ্টটা। এবার কিছু বলেনি, আর কিছু বলেনি। এবার আমি বললাম কোন চরিত্রটা, বলছে তুই আগে পড়ে জানা কেমন লাগলো। পড়লাম, আমার পড়ে খুবই ভালো লেগেছে। এবার খুব ছোট ছোট কয়েকটা ক্যারেক্টার আছে, আমি ভেবেছি তার মধ্যেই কোনো একটা হবে হয়তো। তো আমি বললাম কোন ক্যারেক্টারটা এর মধ্যে? বললো যে ভাস্করের চরিত্রটা তুই দেখবি। বললাম ভাস্করের তো বিরাট চরিত্র। বলছে হ্যাঁ। বলছে, আমি বললাম আমি তো এত বড় চরিত্র করিনি আগে। যে কেন, তোর প্রবলেম আছে করতে বড় চরিত্র? আমি বললাম না, প্রবলেম কেন থাকবে, মানে মানে তুই কি বলছিস? করতেই তো চাই। হ্যাঁ, তুই কি পারবি না নাকি? আমি বললাম না পারবো, অ্যাবসলিউটলি পারবো, কিন্তু তুই শিওর? মানে বলছে তুই শিওর তো তুই পারবি? আমি বললাম হ্যাঁ আমি শিওর। বলছে ব্যাস তাহলে। আমি বললাম মানে আর এই উল্টো দিকের ক্যারেক্টারটা কে করছে আর কি? মানে বললো প্রসেনজিৎ চ্যাটার্জি।
আচ্ছা ঠিক আছে। তার আগে বোমবাদার সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে অবভিয়াসলি, কিন্তু অতটা প্রত্যক্ষভাবে হ্যাঁ, নয় হ্যাঁ। মানে। তো সেটা খুব ভালো হলো আর কি মানে। এবং নিরন্তর মানে আমার কাছে আমার জীবনের খুব খুব কাছের একটা কাজ হয়ে থাকবে, কারণ ভীষণ মানে আমাকে পুরোপুরি ফ্রিডম দিয়েছিল যে কি আমি কি করতে চাই, চরিত্রটা নিয়ে কি কাজ করব। বুমবাদার সাথে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। এবং আর এত ছিমছাম এত শান্ত পরিবেশে এত ঠান্ডা মাথার একজন ডিরেক্টর চন্দ্রাশিস, সেটা সেটা ভীষণ মানে এনজয় করেছি আমি নিরন্তর। যদিও ফিল্মটা ভীষণ একটা মানে ক্রুড সাবজেক্ট নিয়ে ছিল, কিন্তু কাজটা খুব ভালো করে করেছিলাম। এবং চেনা জানা অনেকেই ছিল, সৌমিক হালদার ছিল ডিওপি, তো সেগুলো মানে বেশ ভালো। এবং সেটার পর মানে সবচেয়ে খারাপ লাগে যে নিরন্তর রিলিজ করতে পারেনি হলে। একদম হলের জন্যই বানানো সিনেমা, সেরমভাবেই তার সাউন্ড ডিজাইন, সেরমভাবেই তার সিনেমাটোগ্রাফি করা। আমার তো মনে হচ্ছিল নিরন্তর দেখে যে ওটা ওটা সিনেমা হলে দেখলে তার বেশি হতো, অনেক বেশি মানে এফেক্ট অনেক হতো। বেশি এফেক্ট পাওয়া যেত। তো সেটা আনফর্চুনেটলি লকডাউন হয়ে গেছিলো, তখন ওদের রিলিজ করতে হতো ছবিটা। তো ওরা মানে চ্যানেলে এবং ওটিটিতে করলো। দেখেছে ইন্ডাস্ট্রিরই ম্যাক্সিমাম মানুষ দেখেছে, সাধারণ মানুষ যে বিশাল দেখেছে এমন নয়। কিন্তু সে ইন্ডাস্ট্রির মানুষ যারা দেখেছে তারা তো তোকে আইডেন্টিফাই করেছে অ্যাজ অ্যান হ্যাঁ, অ্যাক্টর। তারা একটু আমাকে আইডেন্টিফাই করতে পেরেছে। মানে অনেকের ফোন এসেছিলো আমার কাছে, এবং মানে তারা মানে বড় বড় অভিনেতা ডিরেক্টরস, এবং তাদের সবার মানে তারা নিজেরা নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে বুমবাদা ওয়াজ ভেরি হ্যাপি উইথ মাই ওয়ার্ক। মানে উনি তো প্রডিউসারও ছিলেন, তো তো হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ মাই ওয়ার্ক। তো বেশ ভালো মানে ফাইনালি গিয়ে কাজটা যে মানে একটা বেসিক আমাকে অভিনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেটা আমার খুব দরকার ছিল। এবং সেটা তুই বুঝতেও পারলি যে হ্যাঁ, অভিনেতা হিসেবে আমি যে কনফিডেন্সটা নিয়ে এতদিন চলছি, হ্যাঁ, ধনঞ্জয় তাতে একটা পার্ট করেছি, সেটাতে লোক ভালো বলেছে। বাট বুমবাদার পাশে দাঁড়িয়ে একটা সিনেমার অলমোস্ট কি প্যারালাল লিড, হ্যাঁ, সেই চরিত্র করেও লোকে ভ্যালিডেট করছে, মানে তোর কনফিডেন্স তোর জায়গা থেকে তুই আরো বেশি ভ্যালিডেটেড হলি, হ্যাঁ, কনফিডেন্ট হলি। ওই যে ওই প্রশ্নটা করেছিলাম যে এটা তো বিরাট বড় পার্ট চন্দ্রাশিসকে, সেই প্রশ্ন চিহ্নটা মানে কেটে গেল আর কি। মানে যে আমি বিরাট একটা বড় পার্ট পেলে আমি করতে পারবো আর কি। তো সেটা সেই কনফিডেন্সটা আমাকে দিয়ে দিয়েছিল বেশ। নিরন্তর। এবার তারপর আরও বাকি অন্যান্য কিছুর বাইরে আমি ডিরেক্ট বল্লভপুরে আসি। আমি অনির্বাণের সঙ্গে কথা হচ্ছে, প্রতীকের সঙ্গে যখন দেখা হচ্ছে, প্রতীক আমার সঙ্গে কাজ করলো। আমি সবাইকে বলি যে বল্লভপুর রিসেন্ট টাইমে দেখা আমার ওয়ান অফ দ্য বেস্ট কাজ বলে মনে হয়। এবং কাস্টিংয়ের জায়গা থেকে আমার মনে হয় ইটস এ পারফেক্ট কাস্টিং। ঠিক আছে, সমস্ত ক্যারেক্টার, কিন্তু একা তুই নয়, সমস্ত জায়গা থেকে পারফেক্টলি কাস্ট করা হয়েছে বলে মনে হচ্ছে। বল্লভপুরটা কি করে হলো, আর মানে হওয়ার পর কি হলো? বল্লভপুরটা দেখ, অনির্বাণদার সাথে আমার অনেক দিনের একটা সম্পর্ক, মানে এই ধনঞ্জয়ের সেই রুম শেয়ারিং এর টাইম থেকে ওই রুম শেয়ারিংও করতাম। আর ওই যে বাঁকুড়ার অ্যাকসেন্টটা, সেটারও যে আমরা শিখতে যেতাম অনির্বাণদারই এক বন্ধুর কাছ থেকে, সেটা আমি আর অনির্বাণদা একসাথেই যেতাম। তখন একটু সম্পর্ক তৈরি হয়। তারপর আমি অনির্বাণদা ভূমিকন্যা বলে একটা সিরিয়াল করি একসাথে, সেখানে একসাথে ভ্যান শেয়ার করি, প্রচুর আড্ডা গল্প হতো। তো তো আমার ভালো লাগে, আমার মানে যে মানে একটা মানুষ যে নিজের কাজের প্রতি এতটা প্যাশনেট, তার সাথে কথা বলতে, আড্ডা মারতে, কাজ করতে ভালো লাগে। তো এরকম ভূমিকন্যারই একটা শুটিংয়ের কোনো একটা দিন আমরা NT1-এ শুটিং করছি, তখন এটা একটু লম্বা গল্প বলি আর কি। তো ভূমিকন্যারই একটা শুটিংয়ের দিন NT1-এ শুটিং করছি, সেখানে অনির্বাণদা বললো চ বাইরে চ একটা চা খেয়ে আসি। তখন অনেক দেরিতে আমাদের শুটিং, বেরোলাম একটু চা নিয়ে, গাছতলায় বসলাম NT1-এ মেকআপ ভ্যানের বাইরে, যে মেকআপ রুমের বাইরে যে গাছতলা। কি মনে হলো ভগবান জানে, অনির্বাণদা বললো যে শোন, একটা ভাবছি, একটা গল্প ভেবেছি, সেই গল্পটা যদি কেউ করে তাহলে খুব ভালো হয়। আমি বললাম কী গল্প? বললো আমি ম্যাকবেথ করতে চাই। আমি ম্যাকবেথটা একটা বাংলার প্রেক্ষাপটে আমি ফেলে, বাংলার জেলেদের গ্রামের প্রেক্ষাপটে ফেলে একটা কাজ করতে চাই। তো আমি বললাম আচ্ছা, আমি বললাম কীরম বলো? বলে ম্যাকবেথের মেন গল্পটা একই থাকবে, কিন্তু আমি কিছু ছোট ছোট জিনিস চেঞ্জ করেছি চরিত্রগুলো। তো যেগুলো আমাকে বললো ডিটেলসে, অনেকক্ষণ কথা হলো, 1-1.5 ঘন্টা টানা কথা হলো। কারণ মেকআপ রুমের ভেতরে অনেক লোক থাকতো, তো ওখানে এমনি বাইরে বসেই অনেকক্ষণ কথা বললাম।
আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি কখনো এই কাজটা করার মানে কোনোদিনও গো হেড পাও তাহলে আমাকে জানিও, আমি কাজটা থাকতে চাই তোমার সাথে। ততদিনে অনিমান্দা জানে যে আমি অ্যাসিস্ট করেছি এত কাজে, হ্যান ত্যান। বললাম তোকে তো পার্ট দিতে পারবো না, কিন্তু বললাম আমার দরকার নেই পার্ট, তুমি বলো, মানে যেভাবে হোক আমি একটা অ্যাসোসিয়েটেড থাকতে চাই একটা এরকম কাজের সাথে। তো কাট টু 2020, 2020, হ্যাঁ 2020 যখন একটু আনলক হয়েছে আর কি, কাজ শুরু হয়েছে, তখন হঠাৎ একদিন ফোন এলো, শোন আমি ওই যে তোকে বলেছিলাম না ম্যাকবেথ করব, সেটা করছি, একটা অ্যাপ্রুভাল পেয়েছি, মন্দার নাম দিয়েছি, তো তুই কি ওটাতে কাজ করবি? বললাম হ্যাঁ অ্যাবসলিউটলি, ওরা তোর অভিনয়ের কাজ। আমি বললাম এখন কিছু নেই। বললো ঠিক আছে তাহলে একদিন বাড়ি চলে আয়, স্ক্রিপ্ট পড়ি। বাড়ি গেলাম রাত্রিবেলা, অনেকক্ষণ ধরে, রাত্রি 3টে 3:30 অবধি স্ক্রিপ্ট পড়া হলো, কথা হলো স্ক্রিপ্ট নিয়ে। এবার ঢুকে পড়লাম কাজটা। বাকি লোকজনও যারা ছিল তারা খুবই ভালো আর কি, অরিত্র, সৌভিক, টনি, পৃথা, উজান। তো ঢুকে পড়লাম, এবং এই যে মন্দারের পুরো প্রসেস অফ ওয়ার্কটা এত ইমপ্রেস করলো আমাকে। না আমি তো অনিমান্দাকে অভিনেতা হিসেবে প্যাশনেট দেখেছি, আমি ডিরেক্টর হিসেবে মানে এত ইমপ্রেস করলো। কারণ মানে একটু আগে তোমার সাথে আলোচনা হচ্ছিল, মানে যে এই যে আমাদের একটা টাইম কনস্ট্যান্ট এখন শুটিংয়ে, বিশেষ করে আফটার প্যান্ডেমিক, এই টাইম কনস্ট্যান্টটাকে কিভাবে মানে কিভাবে ব্যাপারটাকে অ্যাভয়েড করে একটা ভালো জিনিস তৈরি করা যায়, সেইটা সেইটা মন্দার না একটা, না আমি যদি কোনো দিন এটা নিয়ে কোনো কিছু করে যেতে পারি যে একটা কাজ কীভাবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে করতে হয়, তাহলে আমি করতে চাই, জানো তো। কারণ মানে আমরা জানি, মানে এটা ভীষণ টেকনিক্যাল দিয়ে কথাবার্তা হবে, বাট আমরা মানে একটা ছবি ততটাই ভালো হয় যতটা তার প্রি প্রোডাকশন ভালো হয়, একদম ঠিক আছে। এটা এটা একদম বেদ বাক্যর মতন, মানে একটা ছবি কেউ যদি প্রিপেয়ার্ড হয়ে না আসে ফ্লোরে, তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না, কোনো অভিনেতা, কোনো ডিওপি বাঁচাতে পারবে না। এবং সেটার এক্সাম্পল আমরা রিসেন্ট টাইমসে প্রচুর দেখেছি, প্রচুর, মানে তার কোনো শেষ নেই এক্সাম্পলের। তো সেই ক্ষেত্রে মন্দারের প্রিপারেশনটা এত ভালো ছিল না, মানে প্রত্যেকটা দিক থেকে, মানে ক্রিয়েটিভলি এবং লজিস্টিক্যালি এবং টেকনিক্যালি পুরো প্রিপারেশনটার মধ্যে, মানে আর্ট ডিরেক্টর সুব্রত বারিক, কস্টিউমে সঞ্চিতা, আমাদের ডিওপি সৌমিক হালদার, এডিটার সংলাপ দা, প্রতীক দা রাইটার, এই পুরো টিমটা এমনভাবে একসাথে হয়ে গেল না যে তুমি এবং ফার্স্ট অফ অল তো অনিমান্দা এটা ডিরেক্ট করতে চাইছিল না, মানে বলছিল অন্য কেউ করুক, অন্য কেউ করুক। ফাইনালে গিয়ে শ্রীকান্দা, মণিদা ওরা বলাতে অনিমান্দা রাজি হয় যে ঠিক আছে। এবং অনিমান্দার ভেতরে যে একটা ডিরেক্টর সত্তা আছে সেটাও থিয়েটারে আমরা জানি সেটা, এবং সেই সেই এক্স্যাক্ট প্রসেসটা তো অ্যাপ্লাই করেনি, বাট সেই ডিসিপ্লিনটা অ্যাপ্লাই করেছিল। তো সেই মন্দারের পুরো এন্টায়ার প্রি প্রোডাকশন থেকে শুরু করে শুটিং এবং ফাইনালি মন্দার বেরোনোর পর যখন প্রোডাক্টটা দেখছি, তখন মানে এত প্রজেক্টে কাজ করেছি কিন্তু মন্দারের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। মন্দার আমাকে আমাকে বাকি ছবিগুলো লজিস্টিক্যালি খুব তৈরি করে দিয়েছিল। মানে আমাকে একটা অ্যাকশন সিন শ্যুট করতে দাও বা আমাকে একটা বিরাট বিল্ডাপওয়ালা সিন শ্যুট করতে দাও, আমি সেগুলো জানি কীভাবে করে। কারণ আমি কমার্শিয়াল সিনেমা করেছি, আমি গ্যাংস্টার করেছি, ওয়ান করেছি, আমি জুলফিকার করেছি, রাজকাহিনী করেছি, নির্বাক করেছি তার আগে। তো এবার সব ধরনেরই কাজই মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আছে, লজিস্টিক্যালি কী করে সেটাকে তুলতে হয়। এবং সব কাজে সেটা গ্র্যান্ডারও প্রচুর, হ্যাঁ সেখানে অনেক কিছু ম্যানেজ করার আছে, আর্টিস্ট ম্যানেজমেন্ট, মানে অনেক ম্যানেজ করার আছে প্রচুর। মানে গ্যাংস্টারে আমি 45 দিন টার্কিতে ছিলাম, তো সেখানে একটা কমপ্লিটলি অন্য দেশে কিভাবে শ্যুট হয়, তাদের সাথে কিভাবে কোঅর্ডিনেশন করতে হয় না, সেগুলো সবটা শিখে গিয়েছিলাম। কিন্তু মন্দার আমাকে যে ক্রিয়েটিভ পুশটা দিয়েছিল সেইটা আমাকে মানে খুব করে, মানে লজিস্টিক্স অ্যান্ড ক্রিয়েটিভটাকে কি করে ব্যালেন্স করে, এবং এই আমাদের এই টাইট শিডিউলে কীভাবে সেটাকে ফিট করা যায়, সেটা সেটা খুব মানে আমাকে হেল্প করেছিল। এবং তারপর মন্দার হয়ে যাওয়ার পর, এবার অবভিয়াসলি মন্দার হিট করার পর অনিমান্দার কাছে একটা আসে যে তুই আরও কর, মানে তুই। তো অনিমান্দার সিনেমা করার বরাবরই ইচ্ছে ছিল, মানে এবার সিনেমা তখন বোধহয় অনির্বাণদা এস্টোনিয়ায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে শ্যুট করছে। তো তখন আমার কাছে অরিত্রর ফোন, অরিত্র হচ্ছে কি অনির্বাণদার যে অ্যাসোসিয়েট, আমার খুবই ভালো বন্ধু। তো অরিত্রর ফোন আসে, তো বলে যে তোর জন্য একটা খারাপ নিউজ আছে, একটা ভালো নিউজ আছে, কোনটা আগে শুনবি? বললাম খারাপটা বল। বললো যে তোর
অনির্বাণদা পরে একটা কাজ করবে, ওটাতে তুই অ্যাসিস্ট করতে পারবি না। বললাম কেন, কী হলো, আমি কি কি আমি তো খারাপ ঠিক, করলাম? হ্যাঁ খারাপ করলাম, আমি ঠিকঠাকই তো ছিল। বললো যে না, কিছু লজিস্টিক্যাল গন্ডগোল আছে ওই জন্য। বললাম আচ্ছা, ভালো নিউজটা। বললো যে যে ছবিটা করছে অনির্বাণদা, ওটাতে প্রধান চরিত্রতে তোকে ভেবেছে। আমি বললাম কি? আমি বললাম, কি ছবি করছে? বলছে বল্লভপুরের রূপকথা, তুই পড়েছিস? বললাম না পড়িনি। দেখেছিস? আমি বললাম না দেখিও নি। বলছে প্রতীকরা তো এখন করে, প্রতীকদের নাটকটা, প্রতীক এখন নাটকটা করে, মানে প্রতীকদা ইয়ের চরিত্রটা করে আর কি, হ্যাঁ এখন হ্যাঁ যে জানি, নাটক হয়। ভূপতির চরিত্র করে, আমি হ্যাঁ, দেখেছি ওটা। হ্যাঁ। তো ওইটা বললাম যে না কিছুই জানি না আমি। বলছে বাদল সরকারের একটা নাটক PDF পাওয়া যায়, পড়ে নে, আর অনির্বাণদাকে বলিস না যে আমি তোকে বলেছি, ফোন করবে তোকে। আমি বললাম ঠিক আছে। তার দিন দুয়েক বাদে অনির্বাণদার ফোন এলো রাত্রেবেলা, তখন বোধহয় ওখানে সন্ধে হবে, শুটিং শেষ হয়েছে। তো ফোন করে বললো হ্যাঁ শোন, একটা ছবি করব, মেন চরিত্রটাতে তোকে ভেবেছি। আমার আবার না মনে সেই নিরন্তরের ডাউটটা তৈরি হলো। তখন একটা বড় চরিত্র, এবার বড় চরিত্রটা পাল্টে মেন চরিত্র। এবার আমি বলছি মেন চরিত্র মানে ততদিন আমি পড়ে নিয়েছি, 2 দিন আমি পড়ে। আমি বললাম, বল্লভপুরের রূপকথা, হ্যাঁ ওখানে ভূপতির যে চরিত্রটা তুই। আমি বললাম আমি আমি পারবো? বলছে কেন তুই পারবো, মানে তোর কি মনে হয় তুই পারবি না? বললাম না পারবো নিশ্চয়ই, মানে ঠিকঠাকভাবে একটু গাইড করে দিলে পারবো। বলে ব্যাস ঠিক আছে, মানে তুই কনফিডেন্ট তো? আমি বললাম হ্যাঁ আমি কনফিডেন্ট। বলছে বাকিটা আমার ওপর ছেড়ে দে। আমি বললাম ঠিক আছে। এবার আই নো, মানে আমি মন্দার করে জানি যে ও কীভাবে অ্যাক্টার্স হ্যান্ডেল করে, ও কীভাবে তৈরি করে তার অ্যাক্টার্সদের, কীভাবে তাদের চরিত্র, তাদের অভিনয় পুরোটার মধ্যে থাকে আর কি। আর অনির্বাণের এই ব্যাক স্টোরিটা আমরা অনির্বাণের পডকাস্টে আপনারা দেখতে পাবেন, সত্যমকে কি করে কাস্ট করা হয়েছিল সেটা অনির্বাণ বলেছে আমার পডকাস্টে। হ্যাঁ হ্যাঁ, তো বললো যে ঠিক আছে তুই একটু পড়ে নে গল্পটা। আমি বললাম আমি পড়েছি। বলছে ঠিক আছে, আমি ফিরি এস্টোনিয়া থেকে, তারপর তোর সাথে কথা হবে। আমি বললাম ঠিক আছে। এবার তারপর একটা লং প্রসেস অফ অডিশনসের মধ্যে দিয়ে আমি গেছি। এবার অবভিয়াসলি মানে প্রডিউসার্সদের একটা তো ইয়ে থাকে, একটা সিনেমা ফার্স্ট অফ অল, ইটস নট আ ওয়েব সিরিজ। সেটার একটা হলে কেমন চলবে, লোক দেখবে কি না। আরেকটা জিনিস থাকে, একজন লিড অ্যাক্টর ওই ক্যাপাসিটিটা আছে কিনা যে সে তার কাঁধে পুরো সিনেমা নিয়ে যাওয়ার একটা, কারণ লিডের ওই চাপটা থাকে, হ্যাঁ ওটা এবার বুঝতে হয়। এটা আরও বলছি, মানে আমি তোমাকে এটা তো এগুলো তখন আমি ফিলই করিনি কিচ্ছু। মানে আমার তখন ঠিক আছে, মানে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, অডিশনে যাচ্ছি। অনির্বাণদা বলছে যে এটা কর, এই সিনটা কর। দেবরাজদার সাথে সিন হয়েছে। আমি প্রায় 11 থেকে 12টা মেয়ের সাথে আমি অডিশন করেছি, মানে যারা হু অল ওয়ার শর্ট লিস্টেড ফর ছন্দা আর কি। ফাইনালি গিয়ে যে করেছে তার সাথে আমার কোনো অডিশন নেই আর কি, মানে ওর সুরঙ্গনার সাথে। তো করলাম 4-5টা অডিশন, 5-6টা অডিশন করে ঠোরে ফাইনালি গিয়ে, এই অডিশন প্রসেসটা শুরু হয়েছে অক্টোবর থেকে, আর আমি ফাইনালি গিয়ে জানতে পারি মার্চে যে আমি করছি। আচ্ছা, অক্টোবর থেকে মার্চ অবধি? হ্যাঁ, মানে এর পুরোটার মধ্যে তুই অডিশনের মধ্যে দিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অডিশন মধ্যে দিয়ে গেছি, কারণ মানে দে ওয়ার কনভিন্সড উইথ দি আদার ক্যারেক্টার্স, মানে দেবরাজদার ক্যারেক্টার বা শ্যামলদা, খুবই সন্দীপদা, ঝুলন্দি, সবার অডিশন হয়ে তারপর মানে হয়েছে আর কি। আমারও অডিশন। এবার যেহেতু মানে ইটস দ্য লিড রোল, এবার মানে স্কেপটিসিজমটা বেশি কাজ করে মানুষের মধ্যে, যে বিশেষ মানে যারা দেখেনি তারা তো দেখেনি, কিন্তু যারা বানাচ্ছে, যারা প্রডিউসার্সরা, তাদের মধ্যে একটা বেসিক স্কেপটিসিজম তো কাজ করে যে ও চলবে কিনা, হিয়া হবে কিনা। অনেক অপশানস দেওয়া হয়েছিল আমার বদলে, সেই অপশন ফাইনালি গিয়ে অনির্বাণদা পুরোটাই আমার জন্য লড়ে গেছে, এবং জানতে পারি যে আমি করছি, এবং বলে যে প্রিপেয়ার করা শুরু করে দে। আমি বললাম ঠিক আছে করছি। নেক্সট মান্থে আমরা 3-4 দিন একটু বসবো, রিহার্সাল ঠিক করবো না, কিন্তু একটা অভিনয়ের কী তার হবে, যেহেতু এটা একটা কমেডি, অভিনয়ের এক্স্যাক্টলি কী তারে আমরা অভিনয় করব সেটা আমরা একটু বসে ঠিক করে নেব। তো সেই প্রসেসটা আবার চালু হলো নেক্সট মান্থ থেকে, এপ্রিল মাসেই 2022 এপ্রিল মাস থেকে এই প্রসেসটা চালু হলো। সবাই মিলে বসলাম, ভীষণ। তোর এই পুরো প্রসেসটার মধ্যে যখন তুই হবে কি হবে না জানিস না, তখন তোর অসুবিধা হচ্ছে না? তখন কাজ এসছে, কাজ ছেড়ে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছি না যে আমি মানে বাই চান্স নিলাম, তারপর কাজটা হয়ে গেলে, হ্যাঁ মানে আমি তাই জন্য আই টুক দ্যাট লিপ অফ ফেথ যে ঠিক আছে এই 4-5টা মাস আমি একটু বসে যাই, এবং মানে তোর বিশ্বাস ছিল যে হয়ে যাবে হয়তো। হ্যাঁ, মানে একটা ভরসা তো আছে অনির্বাণদার প্রতি, মানে এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কেন ভাবলে, ওয়াই মি, মানে আমার তো ভীষণই সাধারণ একটা চেহারা,
বলছে মানে তোর মধ্যে একটা একটা ভেঙে পড়া রাজকীয়তা আছে, মানে তুই দেখতে ফর্সা গোলগাল, কিন্তু তোর চোখের মধ্যে একটা মানে একটা হলো না এই ব্যাপারটা আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কনভিনসিং এনাফ, মানে কারণ চরিত্রটাই ওরকম, চরিত্রটাই তাই। তো সেইটা ভালো হলো। এবং ওই প্রসেসটার পর ফাইনালি শুটিং যখন শুরু হলো, এই মে মাসেই শুটিং হয় আর কি। মে মাসে করিমপুরে আমরা শুটিং করছি, তখন বর্ডার এরিয়া একদম। প্রথম দিন শুটিংয়ে আমার খুব অল্প সিন ছিল। সিনগুলো মানে সকালে কিছু সিন ছিল, আবার রাতে কিছু সিন ছিল, এবার মাঝখানের টাইমটা আমি ফাঁকা। এবার আমি অভ্যাসবশত মানে আমি মেকআপ রুমে বসে থাকতে পারি না, আমি অভ্যাসবশত সেটে ঘুরে বেড়াচ্ছি, এই আর্টের ছেলেকে এই বলছি, এই কস্টিউমের ছেলেকে এই বলছি, এটা ওখানে কেন আছে, এইসব করে বেড়াচ্ছি আর কি আমি সারা। এবং দেখছি অনির্বাণদা দেখছি, নর্মাল ইনস্টিংক্ট থেকে তো এটা করে ফেলছিস। ইনস্টিংক্ট থেকে এটা করছি, মনিটরের পাশে বসে আছি, অনির্বাণদা মাঝে মাঝে ঘুরে ঘুরে এরকম করে দেখছে আমার দিকে, আবার দেখছে মনিটর, কিছু বলছে না, ঠিক আছে। বললাম ঠিক আছে। আবার রাতে সিন হলো, রাতে খুব অল্প সিন ছিল, সেগুলো হয়ে ঠয়ে বাড়ি গেলাম। পরের দিন সকালে গেছি ভোরবেলা, ওই যেটা রাজবাড়িটা হয়েছিল ওখানে গেলাম। ওখানে আমি নিচে দাঁড়িয়ে চা খাচ্ছি একটা, অনির্বাণদা এলো, মর্নিং, বললো মর্নিং, শোন এই যে চাটা খাচ্ছিস, এই চাটা খেয়ে সিগারেট খাওয়ার থাকলে খাবি, খেয়ে স্ট্রেট ওপরে গিয়ে মেকআপ রুমে বসে থাকবি, যতক্ষণ না তোকে কেউ ডাকতে আসবে ততক্ষণ ওপর থেকে নামবি না। আমি বললাম কেন, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? মানে আমি একদম, না না প্রবলেম হয়নি, প্রবলেমটা তোর হবে, কারণ তুই বুঝতে পারছিস না তোর ওপর কতটা গুরু দায়িত্ব আছে। তুই খুব ব্যাপারটা খুব ক্যাজুয়াল লাগছে তোর কাছে, কমেডি সিনেমা ঠিক আছে, অডিশন দিয়ে এসেছি, মানে আমি তো পারি হ্যান, কিন্তু তুই এটার যে কি বোঝ এটার কাঁধে, সেটা তোর কোনো ধারণা নেই। তো মানে তাই জন্যই বলছি, তোর ভালোর জন্যই বলছি, ওপরে যা, স্ক্রিপ্ট পড়, শুয়ে থাক, গান শোন, ঘুমা, যা খুশি কর, কিন্তু সেটে ঢুকবি না। তারপর থেকে আমি সেটা পুরোটা পালন করেছি, আনটিল অ্যানালাইসিস অ্যান্ড অ্যাবসোলিউট এমার্জেন্সি। মানে বুঝতে পারছি যে বৃষ্টির জন্য হয়তো শ্যুট আটকে যেতে পারে বন্ধ, তখন হয়তো মানে নিজের ভয় মানে নেমে এসছি। কিন্তু ওই যে একটা মানে 16-17 দিনের যে ওই ধকলটা, মানে যে একটা, এখন বুঝি মানে এই যে বোম্বাদা বা দেব বা জিদ্দা বা আবিরদা, পরমদা, মানে যারাই প্রধান চরিত্রে অভিনয় করে এসছে, মানে যাদের অনির্বাণদা ইনফ্যাক্ট, মানে তাদের যে কী অ্যামাউন্ট অফ প্রেশার নিতে হয় অভিনেতা হিসেবে মাথায়, সেইটা ভীষণ ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। মানে যেদিন শেষ হওয়ার পর আমি বাড়িতে ঢুকলাম না, মানে সেদিন আমি প্রায়, আমি বলছি আমি দুপুরবেলা বাড়িতে ঢুকেছি, আমি পরের দিন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, মানে উইদাউট এনি ফুড, উইদাউট এনি ওয়াটার। আর যখন উঠেছি না, মনে হলো যেন মানে জ্বর ছেড়ে গেল আমার গায়ের থেকে। এবং শুধু একটা চরিত্র না, রঘুদার চরিত্র, তারপর রমাপতির চরিত্র, 3টে চরিত্র করা, এবং শেষের দিকে মানে এত টাইম ক্রাঞ্চে শ্যুট করা। আমার মনে আছে লাস্ট দিন বোধহয় আমাকে 3বার রঘুদা হতে হয়েছিল, 4বার ভূপতি হতে হয়েছিল, মানে এবং কমপ্লিট মেকআপ চেঞ্জ হচ্ছে, কস্টিউম চেঞ্জ হচ্ছে, হ্যাঁ মানে আর ওই অতবার করে পাগড়ি বাজছে, মাথা ফাথা ঝনঝন করছে। মানে কত চা যে খেয়েছি, কত সিগারেট যে খেয়েছি, মানে আমার কোনো ঠিক ঠিকানা নেই আর কি। মানে অনির্বাণদাকেও দেখছি, আর লাস্টের দিকে কারুর শরীর দিচ্ছে না, অত টায়ারিং একটা শ্যুট হওয়ার পর। পুরুলিয়ার শ্যুটিংয়ে ওই গরম, পুরুলিয়ার গরম, ওর মধ্যে বর্ম ঠর্ম পরে ঘোড়ায় চেপে, মানে জীবনে যা যা করিনি আর কি, মানে সব করে ফেলেছিলাম, ঠিক আছে। এই যে ঘোড়ায়, বল্লভপুরকেও ক্লোজলি দেখলি যে ঘোড়ায় চড়ে যে ভয়টা, যে ভয়ে আমি ঘোড়ায় চড়ে যাচ্ছি, যেটা চরিত্রটার সাথে যায়, সেটা আমার অ্যাকচুয়াল ভয় ছিল, কারণ তার আগে আমি কোনোদিনও ঘোড়ায় উঠিনি। আর ওই ঘোড়ায় ওঠাটা হচ্ছে গিয়ে মানে ডেলাইট ফলিং এর ঘোড়ায় ওঠা, মানে বুঝতে পারছো, মানে ডেলাইট পড়ে যাবে, তাড়াতাড়ি কি হলো, সত্যি রেডি হয়নি কেন, সত্যি তোলো, এবার ওই তোলো বলে ঘোড়ায় তো, মানে এটা তো আর গাড়িতে না যে সামনের সিটে উঠে বসে গেলাম, একটা ঘোড়ায় তুলে দিচ্ছে, মানে সেও তো একটা প্রাণী আর কি, মানে এবং সেও সকাল থেকে রোদে দাঁড়িয়ে আছে, আমি তোকে মাপছে, হ্যাঁ সেও মাপছে, আর সকাল থেকে আমি দেখছি এরা রোদে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক দৌড়চ্ছে, আমি শুধু ভাবছি যে বাবা আমাকে ফেলে দিস না, ঠিক আছে, আর 2 দিন শুটিং আছে, করে নিই। তো সব কিছু মানে টায়ার্ড লাগতো, মানে হোটেলে ফিরে টায়ার্ড লাগতো, কিন্তু সেই টায়ার্ডটা ওয়াজ ওয়ার্থ ইট। মানে প্রথম যেদিন নন্দনে হল ভিজিটে গেছিলাম, সেদিন অডিয়েন্স দেখে মনে হয়েছিল দ্যাট ইটস ওয়ার্থ ইট আর কি। মানে ওইটা কোনোদিনও ভুলবো না। মানে আমি, দেবরাজদা, সুরঙ্গনা, 3জনেই বলি যে ওই ফিলিংটা প্রথমবার যখন ওই লাস্টে 400 বছর গানটা হয় এবং আমরা
আমরা হলে ঢুকে স্টেজে উঠি নন্দনের, এবং নন্দনের ক্যাপাসিটি বোধহয় 1000 এখন, 1000 বা 900 এরকম কিছু, 800 বা 1000 এরকম হ্যাঁ কিছু একটা 800 হবে। বা 1000 এরকম। ওই 1000 লোক প্রায় 3 থেকে 4 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, ওই ওই ফিলিং ওটাকে এক্সপ্লেন করা যাবে হ্যাঁ না। ওটাকে এক্সপ্লেন করা যাবে না। আর তখন মনে হয় সব ঠিক আছে। এবং মানে ওই ঠিক আছে ওটা তো না হয় সপ্তাহ 1-2 বাদে, কিন্তু তারপরে যখন মানে মাস 3 বাদেও আমরা যাচ্ছি, মানে জেনারেলি হয় না সেটা, যে 3 মাস পরে কেউ হল ভিজিটে যাচ্ছে, 3 মাস পরে গিয়েও দেখছি যে হাউসফুল, নবীনা হাউসফুল, হাউসফুল, নন্দন হাউসফুল, ওদিকে আমাদের সাউথ সিটি হাউসফুল, মানে তখন বুঝতে পারছি যে না ইট হ্যাজ, মানে আমরা যেইটা ভাবছিলাম ওটাকে এক্সিড করে এটা এখন একটা অন্য জায়গায় চলে গেছে। এবং সেটা সবচেয়ে বড় কথা হলো যে তোর জীবনের প্রথম সিনেমা প্রধান চরিত্র হিসাবে ও সেটা এরকম একটা জায়গা পাওয়া, এটা তো একটা কি বলতো, এটাকে কিভাবে এক্সপ্লেন করবে কেউ, করার জায়গা না কোনো মানে বলে না একটা পুশ লাগে জীবনে, মানে যেটা ইউ নিড, মানে সব ঠিক আছে, মানে তুমি আস্তে আস্তে স্ট্রাগল করতে 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 তুমি উঠলে সব ঠিক আছে, কিন্তু একটা ধাক্কা লাগে, মানে যেটা তোমাকে ওই স্টেপটা তোমাকে ক্রস করিয়ে দেবে, মানে মাঝখানে একটা সিঁড়ি ভাঙা আছে, সেই ভাঙাটা ক্রস করে তুমি একটা উপরে চলে যাবে, আর না হলে তুমি কন্টিনিউয়াস ওখানেই দাঁড়িয়ে থাকবে ভাঙা সিঁড়িতে, ভেবে আর উঠবেই না। হ্যাঁ ভেবে আর উঠবোই না আমি কখনো, যে মানে পাটা দেবো না পড়ে গেলে কি হবে। তো সেই ধাক্কাটা মানে অনির্বাণ দা বেশ জোরেই আমাকে দিয়েছে, এবং মানে আই এম থ্যাঙ্কফুল টু হিম, মানে এখনও আর কি, মানে অনির্বাণ ব্যস্ত তাও রেগুলার টাচে থাকার চেষ্টা করি, এখন শুটিং করছে, তার আগেও একটু কথাবার্তা হলো, তো কিছুই না, তারপর থেকে লোকজন একটু সিরিয়াসলি নেওয়া শুরু করলো, মানে ছেলেটা তো অফিসেই ঘুরে বেড়াতো, মানে সেটা তো কারুর মানে নজরের বাইরে ছিল না, মানে মানে তুমি আমাকে দেখেছো তখন, মানে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম, মানে ফার্স্ট ফিল্ম আর কি, তখন থেকেই তো আমি আছি, মানে কেউ কেন, মানে এই প্রশ্নগুলো আস্তে আস্তে আমি জানি, মানে আমি শুনেছি লোকেদের মনে আস্তে আস্তে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছিল, যে মানে হি ওয়াজ হিয়ার, ওয়াই কুডন্ট এনিওয়ান রেকগনাইজ আদার দেন অনির্বাণ। সো আর অনির্বাণ দা লড়েওছে আমার জন্য, মানে সেটা। এবং আমার মনে হচ্ছে যে ভূপতি চরিত্রটার জন্য ঠিক ভূপতি চরিত্রটা আমার মনে হচ্ছে পার্সোনালি ইট ওয়াজ এ ভেরি ভেরি টাফ ক্যারেক্টার, হ্যাঁ প্রচণ্ড কঠিন ক্যারেক্টার। সবচেয়ে বড় কঠিন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই ক্যারেক্টারটার মধ্যে আলাদা করে কিছু নেই, সেটাই সবচেয়ে কঠিন, ভীষণ প্লেন ক্যারেক্টার, সেটাই সবচেয়ে কঠিন হয় একটা অভিনেতার করার জন্য। এবং যখন ওরকম ওর চারিপাশে সবকিছু হতে থাকে, এবং মানে হি ক্যানট কন্ট্রোল এনিথিং, এবং সেটা যখন যে জায়গায় ঠিক যে পরিমাপ করা দরকার। একটা জিনিস তোকে জিজ্ঞেস করবো, অনির্বাণের সঙ্গে পডকাস্টে অনির্বাণ আমাকে বলেছে আমার অভিনেতাদের না আমি না মানে কিছু খুব একটা বিরাট ছাড়ি না, এরকম করে বলছিল অনির্বাণ। আমি যেরকম ভেবেছি সেরকমই করতে বলি আর কি, সেইটা হয়েছে মানে হ্যাঁ সেটাতে কিভাবে ম্যানেজ করলি সেটা? দেখ আমাকে এক্স্যাক্টলি মানে কি ইন্টোনেশনে কি পজে কি ইয়েতে করতে হবে সেটা বলে দেয়নি কখনোই, কিন্তু আমাদের কি করেছিল, মানে আমাকে শ্যামলদা দেবরাজদা, যেহেতু ম্যাক্সিমামটা আমার সন্দীপদা ঝুলনদি সবাইকে নিয়ে কী করেছিল, একটা পার্টিকুলার তারে বেঁধেছিল, যে এই হচ্ছে গিয়ে এই সিনেমার পেস, এই হচ্ছে গিয়ে এই সিনেমার মুড, এর বাইরে যেন কেউ না বেরোয়, এবং সেইটার উপর বেস করে এবার দেখো অনির্বাণ একজন ভালো অভিনেতা, এবার সে যখন একটা জিনিস পড়ছে বা সে যখন একটা জিনিস, এবার আমার অভিনয় প্যাটার্নটা, এবার যেহেতু আমি বললাম যে আমার কোনো পার্টিকুলার মানে গুরু নেই আমার অভিনয়, তো সেই ক্ষেত্রে আমার পিক আপ করার টেন্ডেন্সিটা অনেক বেশি, যে মানে আজকে ধরো তোমার সাথে যদি আমি 4 ঘন্টা কথা বলি, তাহলে তুমি কীভাবে কথা বলছো, কীভাবে বসছো, কীভাবে, সেটা আমার একটা পিক আপ করার টেন্ডেন্সি এমনি ছোটোবেলা থেকেই হয়ে গেছে, কেন জানি না। এবার অনির্বাণ অত ভালো অভিনেতা যখন আমাদের বলছে যে এটা এই পেসে হবে, এটা ওই পেসে হবে, তখন সেগুলো আমার কানে বসছে কিছুটা, তো সেই ক্ষেত্রে কিছুটা ইনফ্লুয়েন্স তো আছেই অনির্বাণ দা অভিনয়। হ্যাঁ, তবে অনির্বাণ দা ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট অ্যাক্টিং, মানে যেটা মানে আমি বলতে পারি এটা মোস্ট অফ দ্য ডিরেক্টরস ইন আওয়ার ইন্ডাস্ট্রি ইজ নট, মানে এখন তো নয়, একটা সময় হয়তো ছিল, কিন্তু এখন মানে দ্য লাস্ট থিং দ্যাট anyone cares about in a shooting set is acting. I know এবং এটা অভিনেতাদের জন্য মানে অত্যন্ত খারাপ একটা ব্যাপার আর কি। হ্যাঁ, মানে আমরা মানে
আমরা হেল্পলেস ফিল করি, মানে সত্যি বলছি, মানে সেখানে এত কিছুর ইন্ডালজেন্স, মানে মানে সেখানে চারিদিক থেকে লোকে, মানে একজন ডিরেক্টর যদি একটা ভিশন নিয়ে আসে, তাকে চারিদিক থেকে এমনভাবে অবস্ট্রাক্ট করা হবে না যে তুমি ফাইনালি গিয়ে ডিরেক্টর একটা অভিনেতার কাছ থেকে কী চাইছে সেটা আর বোঝানোর সময় পায় না, এবং সেটা একটা অদ্ভুত জায়গায় চলে যায়। এবং আমি এরকম দেখি অনেক সময় এরকম দেখি অনেক কাজ যেটা যেটা ধর আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি কাউকে কিছু ছোট করার জন্য বলছি না বা কিছুই করার জন্য বলছি না। আমার মনে হয় কোনো কোনো পয়েন্টে এই পার্টিকুলার জায়গায় ক্যারেক্টারটা বোধ হয় আরেকটু যদি সময় পেত এই অভিনেতা, তাহলে হয়তো ওভারঅল প্রজেক্টটার জন্য সেটা একটা দারুণ কাজ করতে পারতো। হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ একটা অভিনেতাদের কাঁধেই তো থাকে পুরো প্রজেক্টটা, টেকনিক্যালিটিস ইজ দেয়ার, বাট একটা চরিত্রকে যদি আমি কানেক্টই না করতে পারি এক্স্যাক্টলি, তাহলে তো আমি দেখবই না পুরোটা। এবং অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে সেই ডেপথ অব্দি ঢোকার, এবং ডিরেক্টরদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদেরও ওই প্রেশারটা দিয়ে কাজ করতে হয়। একদমই তাই, একদমই তাই। পুরো প্রেশারটাই পড়ে হচ্ছে গিয়ে যত যত ক্রিয়েটিভ দিক সেইগুলোতে যত প্রেশারটা পড়ে, বাকিটা মানে আমি বাকি সব কিছুর জন্য সময় আছে, ঠিক আছে, কিন্তু এই যে বেসিক ক্রিয়েটিভিটির জায়গাগুলো, মানে আজকে ধরো একটা, মানে ধরো আমি আমি একটা বাড়িতে গেস্ট হিসেবে গেছি, ধরো একটা সিন হচ্ছে, আমি একটা বাড়িতে গেস্ট হিসেবে গেছি, সেখানে সেখানে বাড়ির লোকজনও কাঁচের থালায় খাচ্ছে, আমিও কাঁচের থালায় খাচ্ছি। সেখানে যে একটা বেসিক, মানে কি বলবো, একটা ডিটেলিং থাকবে বা একটা আর্টিস্টিক ডিটেলিং থাকে, যে আমরা তো বাড়িতে কাঁচের থালায় খাই না, আমরা তো বাড়িতে স্টিলের থালায় খাই, তাই না? তো সেখানে যে সেই ইয়েটা করা হয়, সেই ডিটেলিংটা করতে দেওয়া হবে, সেখানে টাইম হ্যান ত্যান হস্ত কী আছে, কী প্লেট আছে, নিয়ে দেখা 4টে প্লেট ইয়ের সামনে খুললো, ডিরেক্টরের সামনে খুললো, হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে দে, মানে এই যে মানে মানে কীভাবে একটা ক্রিয়েটিভ কাজ, মানে ক্রিয়েটিভ কাজকে মানে গলা টেপা হয়, মানে সেইটা খুব মানে দুর্ভাগ্যজনক, এবং চোখের সামনে হতে দেখে না ভীষণ ইয়ে, মানে ওই জন্য ওই বল্লভপুরে ওই অনির্বাণদার ওই লেসেনটা আমার খুব দরকার ছিল। আমি যেমন বেরোই না এখন ইয়ে থেকে, অনেকক্ষণ ধরে একা বসে আছি, তাহলে বাইরে গিয়ে একটু হেঁটে এলাম, আমি ফ্লোরে তো ঢুকিই না এখন আর, কারণ আমি ঢুকলেই জানি যে মানে আমার বিভিন্ন দিকে চোখ যাবে, বিভিন্ন জায়গায় আমার অস্বস্তি হবে, তো সেই জন্য আমি কখনোই আর ইয়ে করি না। আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় অনির্বাণ একদম ঠিক জিনিস বলেছে তোকে, তার কারণ হলো তুই যখন অভিনেতা, তোর কাজটা তো শুধু ওটাই, এবং সেটাতে আমার মনে হয় সেটার থেকে তুই বাইরে গিয়ে, কারণ তোর যেহেতু ওই দিকটাও আছে, যেহেতু তুই সেট হ্যান্ডেল করেছিস, গিয়ে তোর যে অস্বস্তিটা হবে সেটা তোর অভিনেতার উপর এফেক্ট করবে। একদমই তাই, এবং সেটা আমি এখন মানে বিশেষ করে এখন তো খুবই মেনটেন করি যে না, যেটা করতে এসছি চোখ না কান বুঝে একদম ওইটাই করি, মানে আর কিছু না ভেবে নিজেকে যতটা প্রিপেয়ার রাখা যায়, কারণ ওই ভয়টাও কাজ করে যে মানে আমার একটা ডায়লগের ফাম্বেলে যদি এনজি হয়ে যায়, আমার একটা ডায়লগ ভুলের জন্য যদি এনজি হয়ে যায়, মানে এত প্রেশার কাজ করে না মাথায়, তার ওপর একটা টাইম কনস্ট্যান্ট আছে, ডেলাইট ফলিংয়ের ব্যাপার আছে, মানে অনেক কিছু করতে করতে না মনে হয় যে 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 না মানে একদম যতটা পারা যায় ততটা ফোকাস। আরেকটা জিনিস আমি খুব বলতে, মানে আমি অ্যাড্রেস করতে চাই, মানে এটা তোমার এখানে, মানে যেহেতু তোমার পডকাস্ট এত লোকে দেখে, আমি আরেকটা জিনিস ভীষণভাবে মনে হয় যে এই যে শুটিং চলাকালীন একটা সাইলেন্স বলা হয়, যে একটা শট শুরু হওয়ার আগে যে একটা সাইলেন্স বলে, সেই সাইলেন্সটার গুরুত্বটা কেউ বোঝে না। এটা একটা মানে এটা আমি কোথাও বলিনি, এটা তোমার এখানে এসে, কারণ মানে রিসেন্টলি প্রচুর কাজ মানে অনেক ইউনিটে কাজ করলাম, তো মানে অবভিয়াসলি অনেক ইউনিটে সেটা মানাও হয়, মানে আমি বলছি না যে সব ইউনিটই একরকম, কিন্তু অনেকে না এই সাইলেন্স ব্যাপারটাকে গুরুত্ব দেয় না, এবং সেখানে গিয়ে না একজন অভিনেতা হিসেবে ভীষণ অপমানিত বোধ হয়, মানে আমারটা কি কাজ না নাকি? মানে আজকে ধরো তুমি, মানে আমি যেটা করছি সেটা লোকে দেখবে, এবার সেখানে গিয়ে যদি আমি ধরো এরকম একটা ক্যামেরার পেছনে বসে কেউ একটা কনস্ট্যান্ট কথা বলছে বা আইপিএল দেখছে, ঠিক আছে, আমার সেটা চোখ যাচ্ছে, সেখানে গিয়ে তো আমি জানি যে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে, এবং সেটা যে আমার অভিনয়ে এফেক্ট করছে সেটা আমি ভেতর ভেতর বুঝতে পারছি। এবার আমি যখন দেখছি মনিটরে, এবার আমাকে ডিরেক্টর বলছে কি মনে হয় তোমার, বললাম তুমি বলো, মানে তোমার কি মনে হয়? আমার তো ঠিকই লাগছে। তাহলে আর কী বলবো বল, ঠিক তাহলে ঠিক।
কেউ বোঝেই না যে মানে একটা জিনিস, মানে অনেক অভিনেতাদের সেটার, মানে আমি নিজেও করি এখন, ভীষণভাবে প্রোটেস্ট করি, মানে যদি কথাবার্তা হয় সিন চলাকালীন বা শ্যুট চলাকালীন, তো মানে এটা তো বেসিক ডিসিপ্লিন, মানে এটা করা এটা উচিত। মানে এটা এটা কি, মানে আজকে যখন একটা, মানে কেন নাটক চলাকালীন বলে যে মোবাইল ফোনগুলো সাইলেন্ট রাখতে, কারণ ওটা তো লাইভ হচ্ছে, একটা মানুষের কনসেন্ট্রেশন ঘেটে গেলে মানে সে তো, সে মানে সে হ্যাঁ যে তার জন্য যে সেটা কতটা কষ্টকর হ্যাঁ সেটা শুধু শুধু সেই জানে। সেই জানে একমাত্র, মানে এটা কেউ বোঝেই না। মানে আমার, মানে আমি যখন ফ্লোর হ্যান্ডেল করতাম, মানে যখন মন্দারে আমি বিশেষ করে পুরো ফ্লোর হ্যান্ডেল করতাম, তখন মানে আমি প্রচুর কমান্ড দিতাম, প্রচুর, মানে ধরো মানে স্ট্যান্ড বাই, সাইলেন্স অন দ্য ফ্লোর, রেডি ফর টেক, রোল সাউন্ড, রোল ক্যামেরা, অর্ডার, তারপর অনির্বাণ দা অ্যাকশন বলতে, এতগুলো দিতাম যাতে অভিনেতা নিজেকে ওই টাইম, মানে উই আর গোয়িং ফর দ্য টেক। রাইট রাইট রাইট, So ওদের that's- সময় হ্যাঁ, আস্তে সে আস্তে আমার গলা যখন শুনছে যে স্ট্যান্ড বাই, তখন সে রেডি হচ্ছে যে না এবার শুরু হবে, এবং এবং তারপরে গিয়ে যখন অ্যাকশন বলছে তখন সে অ্যাটলিস্ট ভেতর থেকে ওরমভাবে প্রিপেয়ার্ড যে আমি যেটা মাথায় চলছিল আমি সেটা আমি করছি। প্রচুর আমি দেখেছি জায়গায় ইয়েতে শুটিংয়ে রোল 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 রোল, মানে কি রোল, মানে এগ রোল না চিকেন রোল না কি, কোনটা রোল? ধরো মন্তাজ সিন হচ্ছে, এবার রোল বলেছে, সাউন্ড রোল করে দিয়ে বসে আছে। মানে এবার এবার তুমি ভাবো, মানে মানে আমি তোমাকে ডিটেলে বলছি, মানে এবার ধরো তুমি অভিনেতা, তুমি একটা মন্তাজ সিন শ্যুট করে এবার আশেপাশেই তো ইউনিটের লোকজন থাকে, ধরো এডিরা আছে বা ডিরেক্টর আছে, বা ওখানে একটা মন্তাজ সিন শ্যুট হলো, এবার রোল 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 হলো, সবাই রোল করে দিল, সাউন্ডও রোল হলো, ক্যামেরাও রোল হলো, এবার তোমার ধর সিনটা শেষ হলো, আর একটা টেক যাবে, এবার তুমি শুনতে পাচ্ছ কানের পাশে এসে যে সাউন্ডের যিনি, তিনি এসে বলছে আরে দাদা এটাতে ডায়লগ নেই, বলবে তো, ফালতু ফালতু রোল করলাম। এবারে আমি এটা কানে পাচ্ছি, বুঝতে পারছো, আমি ধরো ঘাম মুচ্ছি বা আমি মলমল দিয়ে মুখটা পরিষ্কার করছি, এবার এটা কানের সামনে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, কি না এরকম করে ব্যাটারির ব্যাপার আছে তো, এবার ওখানে রাস্তায় শ্যুট হচ্ছে, আবার ব্যাটারি চার্জ দিতে দিতে মানে কত রকমের আমি বিভিন্ন বিষয়। বিভিন্ন মানে মানে আমি কি করি প্রথম দিন, ফার্স্ট ডে আমি যখন অন ফ্লোর থাকি, আই মেক শিওর যে সাইলেন্স মানে সাইলেন্স, তারপরে যে সাইলেন্স থেকে একটু এদিক ওদিক আছে বের করে দিই ফ্লোর থেকে, ওই মুহূর্তে আমি তাকে বের করে দিই। আমি দেখেছি, মানে ধরো আমি একটা ঘরে বসে শ্যুট করছি, ওইদিকে ধরো পর্দা টানা আছে, ঠিক আছে, আমি ওটা শ্যুট করছি, কিছু একটা এইদিকে তাকিয়ে ভাবছি বা কিছু, আমি দেখছি পর্দা যখন উঠছে তখন ওখানে কেউ একটা ঘুমোচ্ছে এরকম করে, ঠিক আছে, মানে একদম একদম এইসব কিছু করে এই ব্যাপারটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে বিচিত্র না। জিনিসপত্র ঘটতেই থাকে। আরেকটা দারুণ জিনিস ঘটে, সেটা হলো সাইলেন্স বললে লোকে ভাবে যে সাইলেন্স মানে ফিসফিস করে কথা বলা, হ্যাঁ ফিস করে কথা বলে, এইটা একটা দারুণ মারাত্মক ব্যাপার। ফিসফিসটা মানে হ্যাঁ এত একদম জোরে, একটা বিশাল একটা জোরে তারা ফিসফিস করছে, মানে আড্ডা, মানে আমি প্রপার আড্ডা মারতে দেখেছি লোকজন, আর আমি বলেছি যে আড্ডা মারার পরে বাইরে চলে যাও, হ্যাঁ হ্যাঁ, এখানে বসে কেন আড্ডা মারছো? সবাইকে সবসময় দরকারও পড়ে না। হ্যাঁ দরকার পড়ে না তো সবসময়, এ কী রে বাবা, মানে আর ক্লুলেস, মানে আমি দেখেছি, মানে এখন আমি আই এম সো সিম্প্যাথেটিক টুয়ার্ডস ডিরেক্টার্স দিস ডেজ, যে একটা ডিরেক্টরকে সব কিছু মাথায় নিয়ে চলতে হয়, সবটা, মানে মানে শিডিউলিং থেকে শুরু করে, মানে শর্ট ডিভিশন তো ঠিক আছে, সেটা ডিরেক্টরেরই কাজ, কিন্তু একটা শিডিউলিং থেকে শুরু করে বেসিক কন্টিনিউটি পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, দেখতে হয়। শুধু তাই না ভাই, মানে সমস্ত কিছু, মানে আমি বলছি যেহেতু তাড়াহুড়ো, তাতে লাইটটা কোথাও, মানে যে ডিওপি তার উপরে তো একটা বিরাট চাপ আছে, হ্যাঁ, তার চাপটাও আমার কাছে কিছুটা নিতে হয় আমাকে, আমি যখন করি যে লাইটটা ইলজিক্যাল হচ্ছে না তো, মানে অ্যাঙ্গেলটা ভুল হচ্ছে না তো, কারণ এত চাপ ওর উপরেও যে আমি তো ওকেও দোষ দিতে পারছি না, মানে এক্ষুনি একটা শট হলো, তারপরে এক্ষুনি আরেকটা শট সম্পূর্ণ অন্য একটা অ্যাঙ্গেলে, এবার হতে পারে যে যে লাইটটা করছে সে হয়তো আরে লাইটটা লাইটের লজিক, এবার স্ক্রিপ্ট, ঠিক আছে, স্ক্রিপ্টের মানে এক্স্যাক্টলি এই মুহূর্তে এই অভিনেতার কি করা উচিত যাতে গল্পটা ঠিকঠাক করে বলা হয়, সেটা তো একটা বড় ইম্পর্ট্যান্ট পার্ট। তাছাড়া আর্ট, কন্টিনিউটি, কস্টিউম,
কস্টিউম ডিপার্টমেন্ট মাঝে মাঝে খুব পেন দেয় আর কি, খুব পেন খুব পেন দেয়, আমরা এটা প্রচুর ফেস করেছি জীবনে। তারপরে হলো পুরো প্রোডাকশন লজিস্টিক্স, ঠিক আছে, কোথায় কি আছে, কখন আসার কথা, এসে পৌঁছেছে কিনা, সেই অনুযায়ী প্ল্যানিং, শুটিং এর বেস কোথায় হয়েছে। যারা শুনছেন তারা হয়তো আমরা খুব টেকনিক্যালি কথা বলছি, কিন্তু এই সবই হয় শুটিং এর পেছনে, তো আমরা ওই জন্য সেই সব কথা বলছি। কোথায় মেকআপ ভ্যান রাখা আছে, সেখান থেকে ফ্লোরে আসতে কতক্ষণ লাগবে, তার কাছে গাড়ি গেছে কিনা, সব ডিরেক্টরকে দেখতে হবে, সব ডিরেক্টরকে দেখতে মানে যদি অ্যাসিস্ট্যান্ট ঠিক থাকে তাহলে অ্যাসিস্ট্যান্টরা অবভিয়াসলি অ্যাসিস্ট করে, মানে তারা এই পুরো বিষয়টাকে, কিন্তু ডিরেক্টরের মাথায় ধর, আমি বলছি যদি ধর মেকআপ ভ্যান দূরে, হিরোইন মেকআপ ভ্যান থেকে নামবে, আমি জানি হিরোইন মেকআপ ভ্যান থেকে নামতে সময় তো লাগবে, মানে হিরো হলে নেমে আসবে, বা পুরুষ অ্যাক্টর হলে মহিলা অ্যাক্টরদের সময় লাগবে, ততক্ষণে মাঝখানে হ্যাঁ একটা মিনিট 15 টাইম আছে, হ্যাঁ শিডিউলের, এর মধ্যে কি মিনিট 15তে একটা ছোট্ট শট নিয়ে নাও, যারা পাসিং হয়তো আছে, এই সব কত কি যে করতে হয় আমাদের, একদম একদম, মানে যে করে হোক ব্যাপারটাকে দাঁড় করানো, কিন্তু মানে ওটাই বলছি আর কি, মানে দাঁড় করানোটা তো কাজ নয় অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা যাতে মানে ভালো হয়, মানুষ দেখে, মানুষ যাতে অ্যাপ্রিসিয়েট করে, সেটাই তো আমাদের মেন মানে কাজ আমাদের একদমই আর্টিস্ট হিসেবে। এবং মানে আমি এরকমও দেখেছি, মানে বড় বড় ডিরেক্টরদের কাছে মানে মানে আমি দেখতে পাচ্ছি যে সে স্ক্রিপ্ট মেলাচ্ছে, সে কানে শুনছে, সে মাঝে মাঝে তুলে এরম করে দেখছে, মানে শট ঠিকঠাক যাচ্ছে কিনা, ফোকাস ঠিকঠাক যাচ্ছে কিনা। এবং এই 3টে চলাকালীন আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে কিছুক্ষণ আগে তার ক্লোজ চলছে হয়তো, আমি দেখতে পাচ্ছি যে তার ওপরের বোতামটা খোলা, কিন্তু আমি যখন তার সাথে শট দিয়েছি এতে তার ওপরের বোতামটা বন্ধ ছিল। এবার আমি তাকে, আমার মনে হয় আমি অভিনেতা হিসেবে কি আমি ডিরেক্টরকে বলবো যে স্যার এটা কিন্তু মানে কন্টিনিউ ঝাড় হয়ে যাবে এটা, মানে কারণ পরিষ্কার দেখা যাচ্ছে যে দুটো বোতাম খোলা। এবার অভিনেতাদের অনেক সময় মাথায় থাকে না, খুলে যায় বা গরম লাগে বলে খুলে নেয়, সেটা তো একজন তো থাকবে ফ্লোরে যে কন্টিনিউটি দেখবে। এবার একটা ডিরেক্টর যে প্যারালালি 3টে কাজ করছে, তাকে আমি এটা কি করে বলবো? এবং মানে এরকম হয়ে গেছে, মানে মানে সত্যি কথা বলছি, আজকাল এত ভালো মানুষ হয়ে গেছে ডিরেক্টররা যে তারা ঠিক ঝাড়েও না এটিতে। মানে আমরা যেমন ঝাড় খেয়ে পাগল হয়ে গেছি, মানে আমাদের ঝাড়টা মানে রেগুলার রুটিনে ছিল, মানে রোজ একবার করে ঝাড় না খেলে মানে মনে হয় কী হলো, আজকে কিছু গন্ডগোল হয়েছে নাকি, মানে ঝাড় ফাড় খেলাম না, রেগুলার, মানে আমরা রেগুলার ঝাড় খেতাম এবং ঝাড় খেয়ে খেয়ে শিখেছি। এবার বলছি না যে সব ঝাড় ওয়াজ লজিক্যাল এবং সব ঝাড় ওয়াজ নিডেড, বাট কিছু জিনিস তো দরকার, মানে বেসিক কিছু জিনিস তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দরকার, যেটা করতে হবে তাকে। যাই হোক, মানে অনেক টেকনিক্যাল কথাবার্তা বলে ফেললাম। বল্লভপুর হওয়ার পর, মানে বল্লভপুর হওয়ার পর হোয়াট চেঞ্জ, কি চেঞ্জ হলো তোর জন্য? একটা তো তুই বললি অবভিয়াসলি যে লোকজন এটা বুঝতে পারলো যে এই ছেলেটা তো এখানেই ছিল, আমরা কেন দেখে উঠতে পারিনি, এটা তো একটা চেঞ্জ। বাট তারপর তাছাড়া হোয়াট চেঞ্জড? তাছাড়া চেঞ্জ বলতে আমার জীবনযাপনে কোনো খুব একটা চেঞ্জ আসেনি, ঠিক আছে। আমি এখনও মানে ওরকমই আছি, মানে এখনও পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করি, নিজেকে যে বিরাট হনু মনে করি এমনটাও নয়। জাস্ট চেঞ্জ বলতে কাজের সংখ্যা একটু বেড়েছে, মানে বেড়েছে আর কি। তো সেইটা একটা ভালো, কারণ মানে যেহেতু আমি আর অন্য কিছু করি না, তো সেই ক্ষেত্রে আমার একটা বেসিক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে যাচ্ছে, সেইটা যাচ্ছে বলে একটা বিয়ে করার সাহস পেয়েছি, বিয়ে করলাম রিসেন্টলি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। হ্যাঁ, জানুয়ারি মাসে বিয়ে করলাম এবং লোকজন চিনছে রাস্তাঘাটে। বল্লভপুরের পর ওইটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, বল্লভপুরের পরে এই যে বল্লভপুর পপুলার হলো, এবং বল্লভপুর পপুলার হলো মানে মানে প্রচুর মানুষ দেখলো, ওটিটিতে আসার পরেও আরও বেশি মানুষ দেখলো। এবার আমি যেমন হলে দেখতে পারিনি, আমার এটা খুব দুঃখের জায়গা, খুব আক্ষেপের জায়গা, কারণ আমার মনে হচ্ছিল হলে দেখলে এটার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হতো। অনেক বেটার। হ্যাঁ, এবার কিন্তু স্টিল আমার প্রচণ্ড ভালো লেগেছে। এবার কিন্তু এই যারা হলে দেখলো সেই সময় একটা, তুই বললি 3 মাস অবধি গিয়ে হাউসফুল দেখছিস, এটা তো একটা বিরাট জায়গা যে না কিছু একটা তো হয়েছে, মানে মানে এইটা একটা মাইলস্টোনের মতো তৈরি হয়েছে। তারপরে রাস্তাঘাটে লোকজন চেনা শুরু করলো নিশ্চয়ই, অল্পতে। হ্যাঁ, সেটা হলো টুকটাক হলো, টেলিভিশনের আর্টিস্টদের মতন নয় কিন্তু কিছু। হ্যাঁ সেটা তো মানে টেলিভিশনের আর্টিস্টের মতো কোনোদিনই হয় না, কারণ অতটা বেশি পপুলার সিনেমা তো হয় না টিভির মতো। কিন্তু ধর একটা সাকসেস,
এটা সাকসেস হয়ে গেল, একটা প্রজেক্ট হলো। আমার তো মনে হয় তোর জার্নিটা আবার একটা নতুন জার্নিতে শুরু হলো। ওকে, আচ্ছা, এটা তো একটা বোঝা গেল যে না আমি পারি, এবং আমি শুধু পারি আমি বুঝলাম না, অনেক মানুষ বুঝলো একসাথে। হ্যাঁ, এতদিন আমি একা বুঝতাম, এখন অনেকে বুঝলো। তারপরে তোর জন্য কি কি ইন্টারনালি কি কি চেঞ্জ হলো? ইন্টারনালি চেঞ্জটা হলো হচ্ছে কি, আমার খিদেটা মারাত্মক বেড়ে গেছে। ঠিক আছে, বিশেষ করে আহ, আহ, বল্লভপুর করার পর মানে আমি যখন অবভিয়াসলি মানে সেখানে প্রতিটা লোক যারা কাজ করেছে তাদের গাইডেন্স তো ছিলই, কিন্তু মানে নিজেকে যদি একটুও পিঠ চাপড়াতে হয়, মানে মানে করেছি তো আমি, কোথাও ভেঙে যাইনি কাজটা করতে গিয়ে, বা কোথাও গিয়ে মনে হয়নি যে না আর পারবো না আমি করতে। ভীষণ, কারণ একটা কমেডি সিনেমাতে এতদিন যাপন করা, 17-18 দিন যাপন করা, এবং তো মানে একটা টাইমের তো পর তো আর তুমি ডায়লগগুলোতে মানে তোমার মাথায়ও আর হাসি পাবে না, কিছুই পাবে না। আহ, কিন্তু ওই যাপন করাটা অনেক, অভিনেতা হিসেবে আমাকে অনেক বেশি খিদে বাড়িয়ে দিয়েছে। এবার আমি বিভিন্ন রকম কাজ করতে চাই, মানে বিভিন্ন রকম মানে 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 বিভিন্ন রকম মানে আমি ভিলেন করতে চাই, আমি ড্রামা করতে চাই, আমি নাচতে চাই, গাইতে চাই, অ্যাকশন করতে চাই, সব করতে চাই। কারণ আই ওয়ান্ট টু এক্সপ্লোর, মানে যেরমভাবে আমি আমার এডি সত্তাটাকে এক্সপ্লোর করেছিলাম বিভিন্ন ধরনের সিনেমা দিয়ে, আমি আমার অভিনেতা সত্তাটাকেও আমি সেরকমভাবে এক্সপ্লোর করতে চাই। আমি সব পারি কি না দেখার জন্য অ্যাটলিস্ট আমার কাছে একটা মানে ক্লিয়ার ভিউ থাকবে যে আমি এইটা পারছি, এটা পারছি না। মানে সেই জন্য ব্যোমকেশ দুর্গ রহস্যতে মানে আমাকে অফার মানে বিস্বাদ আমাকে পার্টিকুলারলি বলেছিল যে দেখ, দুটো চরিত্র আছে, রমাপতির চরিত্রটা এবং মণিলালের চরিত্রটা, এবং আমি জানি যে মণিলালের চরিত্রটা শেষের আগে কিছু হয় না চরিত্রটা, ঠিক আছে, তার আগে পুরো ভীষণ ফ্ল্যাট একটা চরিত্র আছে। রমাপতি বরঞ্চ বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি ব্যোমকেশের সাথে যুক্ত, অনেক বেশি কথা বলে, অনেক কিছুর সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু তাও আই চোজ মণিলাল বিকজ ইটস আ নেগেটিভ ক্যারেক্টার, এবং আমার করে দারুণ লেগেছিল, ঠিক আছে, বিকজ মণিলাল যেটুকু বইতে লেখা আছে তার থেকে একটু এক্সটেন্ড করা হয়েছিল সিনেমার জন্য। সেটা সিনেমাটিক কারণেই, সেখানে একটা প্রপার অ্যাকশন সিকোয়েন্স আছে, ডায়লগ বাজি আছে, হ্যাঁ, সেটা দেবদার সাথে আবার। তো সেইটা খুব এনজয় করেছিলাম। রক্তবীজ করলাম, শিবুদানন্দিতাদির সাথে কাজ করার অনেক দিনের ইচ্ছে ছিল। তো সেইটা খুলে গেল একটু। এবার মানে অভিনেতা হিসেবে আমি চাইছি যে আর একটু চ্যালেঞ্জিং কিছু করি, এবং সেই সুযোগটা আমার কাছে বল্লভপুরের পর এলো হচ্ছে গিয়ে এই ছবিটা এখনও বেরোয়নি, বাট এটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ এটা কোনো মানে সেরমভাবে যে ডিসক্রিটলি কাজটা হয়েছে এমন কিছু নয়। আমি রাজাচন্দ্রর সাথে একটা ছবি করলাম, হালুম বলে, পেপারেও বেরিয়েছিল সেটা নিয়ে। সেটা হচ্ছে গিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঘুমান্নার বরাত গল্পটার ওপর। সেইটাতে বাঘুমান্নার চরিত্রটা করলাম, আবার গিয়ে একটা মুখ্য চরিত্রে পাঠ করতে পারলাম, এবং সেইটার প্রসেসটা আমার কাছে মানে আরও বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি চ্যালেঞ্জিং এবং অনেক বেশি মেন্টাল। কারণ চরিত্রটা একেবারে আলাদা, মানে ভীষণ সিরিয়াস একটা চরিত্র, এবং সে মাতাল, সে কিচ্ছুর ব্যাপারে তোয়াক্কা করে না, তার জীবনে একটা বিরাট ঘটনা ঘটে, তারপর তার ট্রান্সফরমেশন, হ্যান ত্যান। এবং রাজাদার জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, কারণ রাজাদা এর আগে পুরোপুরি নিজেকে কমার্শিয়াল সিনেমায় এস্টাবলিশ করে ফেলেছে, এবং রাজাদাও আমাকে যখন প্রথম ফোন করে এই চরিত্রটার জন্য তখন বলে যে দেখো, এটা আমার কাছেও প্রথম ছবি, কারণ আমি এই ধরনের ছবি করিনি কোনো দিনও। তো তোমার কাছেও একটা নতুন চ্যালেঞ্জ, আমার কাছেও একটা নতুন চ্যালেঞ্জ, লেটস সি ইফ উই ক্যান পুল ইট অফ। এবং আমার দারুণ লেগেছে শুটিংটা করতে, এবং এরকমই চাইছি যে ডিরেক্টর মানে এখনও না পুরোপুরি জানি না, সিনেমার সাথে তো একটা বিরাট বড় বক্স অফিসের ব্যাপার জড়িয়ে থাকে। এবার বল্লভপুর ওয়ার্কড ফর ভেরিয়াস কাইন্ডস অফ থিংস, মানে প্রথমত অনির্বাণদার ডিরেকশন, প্রথম ছবি, এতগুলো নতুন মুখ দেখছে, মানে মানুষ মানে একটা ফ্রেশ সেট অফ অ্যাক্টার্স দেখতে পেলো সেখানে, মানে পপুলার, মানে সেই অর্থে যদি পপুলার বলি একমাত্র সুরঙ্গনা, আর কাউকেই খুব একটা চিনত না কেউ। এবার আরও যে কমেডি, একটা কি বলবো, একটা কমিউনিটি ওয়াচিংয়ের একটা ভ্যালু আছে, মানে যেখানে তুমি তোমার 3 বছরের বাচ্চা থেকে শুরু করে তুমি তোমার 70 বছরের দাদুকেও নিয়ে যেতে পারো। এবং আমরা দেখেছি, মানে আমরা হলে গিয়ে সচক্ষে দেখেছি যে এরকম মানে এই বয়স রেঞ্জটা আছে পুরো হলের ভেতর, মানে অ্যাট এ টাইম প্রেজেন্ট দেখেছি। তো
তো অনেক কিছু ফ্যাক্টর ছিল যেটা বল্লভপুরকে, তার উপর ওরকম একটা টেক্সট, বাদলবাবুর ভীষণ ভালো টেক্সট, এবং শুধুমাত্র তো কমেডি না, একটা হালকা পলিটিক্স আছে, ভূত আছে, ইয়ে আছে, অনেক কিছু আছে। তো সেই জন্য বল্লভপুর ওয়ার্ক, অ্যান্ড ইট ইজ আ ভেরি ওয়েল মেড ফিল্ম অ্যাকর্ডিং, মানে আমি নিজে কাজ করেছি বলে বলছি না, বাট আমার মনে হয় ইটস আ ওয়েল মেড ফিল্ম সব দিক থেকে, টেকনিক্যালিটিসের দিক থেকেও, ক্রিয়েটিভিটির দিক থেকেও। তো এইবার আমার ইয়েটা হচ্ছে গিয়ে যে আমি জানি মানে প্রডিউসাররা বা ডিরেক্টররা ওই চ্যালেঞ্জটা নিতে এখনও একটু স্কেপটিক্যাল, যে আমাকে নিয়ে তারা তারা একটা কিছু পুল অফ করতে পারবে কি না, মানে পার্টিকুলারলি আমাকে নিয়ে, যে শুধু আমাকে নিয়ে, বা মানে শুধু আমাকে নিয়ে, মানে আমি তো সোলো অ্যাক্টিং করবো না, মানে হিরো হিসেবে বা হ্যাঁ, প্রধান চরিত্র হিসেবে, হিরো দরকার নেই, বাট একটা প্রধান চরিত্র হিসেবে একটা যে আমাকে পুল অফ করতে হবে। আমি সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এখনও বসে আছি। আমি আপাতত 3টে ছবিতে পেয়েছি, নিরন্তরে পেয়েছি, বল্লভপুরে পেয়েছি, এবং রাজাদার ছবিটা আপাতত ফেস্টিভ্যালসে গেছে, যবে রিলিজ করবে তবে মানুষ দেখতে পাবে। তো সেইটা, এই 3টে ছবিতে আমি সেই চ্যালেঞ্জটা পেয়েছি। এবার আমার কাছে, মানে আমার ডিরেক্টরদের কাছে এটাই, বা ডিরেক্টর বা রাইটার বা প্রডিউসারদের কাছে একটাই ইয়ে, যে মানে আই অ্যাম রেডি ফর এনি চ্যালেঞ্জ দ্যাট ইউ থ্রো অ্যাট মি। এবার মনের মধ্যে খিদেটা এমন জায়গায় চলে গেছে যে এবার মানে ওটা একটু মানে খেতে হবে, মানে বুঝতে পারছো, এবার খাবারটা খেতে হবে। কারণ কাজ তো পাচ্ছি, কিন্তু কেউ সেই ভরসাটা পাচ্ছে না যে আমাকে সামনে রেখে কাজটা করবে। এবার সেটা হতে পারে আমার চেহারার জন্য, আই ডোন্ট হ্যাভ আ হিরোইক ফিগার, আই ডোন্ট হ্যাভ আ হিরোইক লুক, মানে আমাদের তথাকথিত এখন বাংলা ছবিতে বা এমনি ইন জেনারেল ছবিতে আমরা হিরো বলতে যা বুঝি, সেই হিসেবে তো আমার সেরকম তো আমার চেহারা নয়, কিন্তু আমি চাই যে মানে মানে আজকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আজকে লোকাদা, মানে লোকনাথ দে, লোকাদা যে চরিত্রগুলো পাচ্ছে, এত ভালো ভালো চরিত্র, যে মানে মানুষ এখন লোকাদাকে ভেবে কিছু ক্যারেক্টার লিখছে, যে আমি লোকাকে নিয়ে একটা কাজ করতে চাই, একটা লিখি কিছু একটা। আমি চাই মানুষ সেটা আমাকে নিয়েও ভাবুক, কারণ আমি যেহেতু ট্রেন্ড অভিনেতা নই, আর যেহেতু আমার এই ইন্ডাস্ট্রিতে ইনভলভমেন্টের জন্য আমি রেগুলার, মানে আমার দাদার বাবা যেরমভাবে থিয়েটার করে সেরমভাবে আমি করতে পারি না, তাই জন্য আমার মনে হয় আমাকে কাজে থাকতে হবে, মানে আই হ্যাভ টু ওয়ার্ক রেগুলারলি, না হলে আমার মানে নিজের অভিনেতা হিসেবে কনফিডেন্সটা চলে যাবে। ভ্যালিডেশন তো একটা আলাদা ব্যাপার, যে আমি একটা কাজ করলাম, লোকে ভালো বললো খারাপ বললো, আমি পুরোটাই মানে হাত খুলে নিলাম আর কি, কিন্তু মানে এই যে কাজ করছি এবং নিজেকে একটা জায়গায় পুশ করছি, সেই কনফিডেন্সটা যাতে না চলে যায়, তাই জন্য আমাকে কাজটা রেগুলারলি করে যেতে হবে। এবার একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের এখন অত কাজ হয় না, তাও সিরিজ হয় বলে কিছু ইয়ে হয়, কিন্তু কিন্তু মানে বলতে আমার কোনো অসুবিধা নেই, আমাদের ইন্ডাস্ট্রিতে না রাইটারের বড্ড অভাব। মানে রাইটারের অভাব বলছি মানে সংখ্যায় না, আমি বলছি কোয়ালিটি। এত মানে আমি দেখলাম, আমি ছোট লোকের কথা বলতে পারি, ব্রিলিয়ান্ট রাইটিং, মানে কোনো কথা হবে না। আমি প্রতীকদার রাইটিংয়ের খুব ফ্যান, পদ্মদার কিছু কাজের, মানে বিশেষ করে আগেকার কিছু কাজের খুবই ভালো ভালো স্ক্রিপ্ট, কিন্তু আমি বলছি যে মানে আটকে গেছে ব্যাপারটা, মানে আর কেউ না, মানে যে একটা অভিনেতাকে একটা ইয়ে দেবে, একটা পুশ দেবে, একটা চ্যালেঞ্জ দেবে, একটা ক্যারেক্টারের মধ্যে একটা গ্রেনেস ক্রিয়েট করবে, হ্যাঁ, সেইটা কেউই পারছে মানে মানে আমি বলছি আজকে যদি আমরা একটু প্যান ইন্ডিয়া বা একটু বাইরের দিকে ইয়ে দেখি, মানে সিরিজ বা ছবি দেখি, ওরা সেকেন্ডারি ক্যারেক্টারগুলোকে এত গুরুত্ব দেয়, টারশিয়ারি ক্যারেক্টারগুলোকে তাদের চরিত্রের একটা আর্ক আছে, তাদের চরিত্রের একটা কমপ্লেক্সিটি আছে, মানে আমাদের এখানে না, মানে কেউ ভাবতেই পারছে না 2-3টে মেন ক্যারেক্টারের বাদ দিয়ে আর কিছু। আমি বলছি না যে আমি সব সময় হিরো করতে চাই বা আমি সব সময় মেন চরিত্র, আমাকে এমন একটা চরিত্র দাও যেটা আমি মানে একদিন শুটিং করলেও যাতে আমি 1 মাস, মানে ওই একদিন শুটিংয়ের খাওয়া যাতে আমার 1 মাস পেটে থাকে আর। এবং তার সঙ্গে একটা ব্যাপার আছে যে তুই তো নিজেকে অভিনেতা হিসেবে অলরেডি প্রমাণ করেছিস, এরকম তো নয় যে
তো মানে অভিনেতা হিসেবে প্রমাণ করাও বাকি আছে। অলরেডি ইউ হ্যাভ প্রুভেন ইউর সেলফ যে হ্যাঁ আমি অভিনয়টা করতে পারি, আমাকে সেই চ্যালেঞ্জটা দাও, তুই সেটাই বলছিস। একদমই। হ্যাঁ, এবার কিন্তু এই প্রমাণটা আমাকে রেগুলার করে যেতে হবে, মানে আই ক্যানট স্টপ ইট। ট্রু। বিশেষ করে মানে যখন এখন এই ওটিটির দিকটা খুলে গেছে, সেইখানে তো মানে লোক ঢুকছে। এবং কি মনে হয় কেন এই রাইটিংয়ের এই যে মানে কি বলবো, রাইটারদের একটা ডার্ট তৈরি হচ্ছে, এটার কারণটা কি? মানে রাইটিংয়ে লোকে আসতে চাইছে না, নাকি লোকে যখন আসছে রাইটিংটা বুঝতে পারছে না, না কি হচ্ছে? আমার মনে হয় যখন আসছে তখন রাইটিংটা বুঝতে পারছে না। মানে জাস্ট মানে হ্যাঁ, মানে মানে ওরা ভাবছে হয়তো মানুষের এটা ভালো লাগবে, এই একটা লিখলাম, এই একটা পাঁচ লাইন দিলাম, এই একটা দিলাম একটু, কিন্তু ওটা কোথাও গিয়ে না মানে মানে আফটার অল তো সিনেমা বা এগুলো চরিত্র এবং সম্পর্কগুলোর ওপর দাঁড়িয়ে, সে তুমি ভূতের সিনেমা থেকে শুরু করে প্রেমের সিনেমা যাই বলো না কেন, আফটার অল তো চরিত্রগুলোর ওপর দাঁড়িয়ে। সেই চরিত্রগুলো যদি প্রাণ না পায়, মানে ভীষণ সারফেস লেভেলের রাইটিং হচ্ছে, মানে মানে ভেতর থেকে তো মানে একটা মানুষ যখন একটা চোরের ক্যারেক্টার লিখছে, তাকে মানে সে র্যান্ডাম একটা বাড়িতে ঢুকে রাত্রেবেলা চুরি করে পালিয়ে এলো, সেইটুকু লিখলেই তো হবে না। মানে সে চুরিটা করে কিভাবে, সে কি মানে সে কী জামা কাপড় পরে যায়, তার ব্যাকগ্রাউন্ড কী, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কী, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী, তার চুরি করার উদ্দেশ্য কী, সেই চুরিটা করে করছেটা কী, কেন এবং করে হ্যাঁ, এবং ছবিটা যেখানে শেষ হয়ে যাচ্ছে তারপর ওই চরিত্রটা কী করছে সেটাও তো তোমাকে ভাবতে হবে। বা ছবিটা শুরু হওয়ার আগে আগের কি চরিত্রটা করছিল? কী করছে সেটাও তোমাকে ভাবতে হবে। মানে সেইভাবেই তো মানে আমরা শিখে এসেছি, মানে আমাদের মানে অভিনেতাদের ক্যারেক্টার স্টাডি তো ওরকমভাবেই হয়, আমাদের তো পাস্ট তৈরি করতে হয়, আমাদের তো তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হয়, যে আমি সোসাইটিতে কোথায় বিলং করি, আমার কাছে কত টাকা আছে, আমার পলিটিক্যাল চিন্তা ভাবনা কী, মানে এই বিষয়টা যদি আমি একটা, এবং এই অবকাশটা যদি একটা অভিনেতা না পায় একটা রাইটারের থেকে, তাহলে তো মানে অভিনেতার মানে হাতিয়ারগুলো খুব কমে যাচ্ছে। পোটেনশিয়ালটা বেরোবে না তো। না, বেরোবে না, একেবারেই বেরোবে না। আমার সেই জন্যই মনে হয়, এবং আমার রাইটারদের এখন মানে বিশেষ করে মনে হয় যে মানে দে আর নট ভেরি অবজারভেন্ট। মানে বুঝতে পারছো, মানে আমি দেখো, আমি এত বড় বড় কথা বলছি রাইটারদের ব্যাপারে, মানে আমার বলার কোনো সাধ্য নেই, কারণ আমি লিখতে পারি না নিজে। কিন্তু মানে লেখাটা তো আমার কাজ নয়, মানে আমার অভিনেতা হিসেবে কাজ আমার, আমি কোথাও রেগুলার গিয়ে থিয়েটার করতে পারছি না, আমার একটা দল আছে সেখানে থিয়েটার হয়, সুযোগ পেলে করি, সময় পেলে করি, কিন্তু আমার তো অবজারভেশন বন্ধ হচ্ছে না। আমি যখন রাস্তায় হাঁটছি, আমি যখন অটোয় করে যাচ্ছি বা ট্রামে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, তখন এই যে লোকগুলোকে আমি দেখছি, সেই লোকগুলোর যে কোথায় বিলং করছে, কেন বিলং করছে, সেই প্রশ্নগুলো যদি রাইটাররা না তৈরি করতে পারে, তাহলে অভিনেতারা তৈরি করে। অভিনেতাদের খুব লিমিটেড থাকে, তাদের কাছে লাইনগুলো পড়ে পড়ে মানে জানতে হয় যে এর কী, এ কোথায় আছে। তো সেই লেখাটা আমাদের মানে বিদেশে তো একটা বিরাট বড় চল রাইটার্স রুম, মানে একটা রাইটার্স রুম তৈরি করা তো ইজ নট আ বিগ ডিল। মানে তুমি মানে তোমার কাছে যদি রিসোর্স থাকে তাহলে তুমি সেটাকে ইউজ করো, মানে তাদেরকে আর সব কিছুতেই হ্যাঁ করে দিও না। মানে এটা লিখে আনলো যে হ্যাঁ এটা এটা ঠিক আছে, এটাই করি, সেটা মানে প্রশ্ন করাটা বন্ধ হয়ে গেছে যে এটা কেন। মানে আমি যেমন রিসেন্টলি সুহত্রর সাথে কথা হচ্ছিল, সুহত্র একটা রিসেন্ট সিরিজ দেখলাম, প্রায় 1.5 ঘন্টা কথা হলো আমাদের, ও কিছু কথা বললো, আমিও কিছু কথা বললাম, এবং মানে ফাইনালি কি এটাই দাঁড়াচ্ছে যে মানে সুহত্রকে আমি জিজ্ঞেস করলাম যে তুই চরিত্রটা কীভাবে এভাবে পারসিভ করলি কেন, মানে তো এটার কি মানে এর কি কোনো প্রবলেম আছে, এর কি কোনো মাথার প্রবলেম আছে বা শারীরিক প্রবলেম আছে? বলছে যে আমি যেভাবে পারসিভ করেছি সেটা আমি দেখিয়েছি, এবার আমি যখন জিজ্ঞেস করছি তখন আমাকে কেউ কোনো উত্তর দিতে পারছে না। এই উত্তরগুলো তো সবসময় রেডি থাকতে হবে। আর এইটা তুই যেটা বলছিস তো, সেটা রেডি থাকার একটাই কারণ, রেডি না থাকার বা রেডি থাকার, সেটা হলো ওই সারফেস লেভেলটা থেকে নিচে যখনই কেউ যাবে তখন তার কাছে এই প্রশ্নের উত্তর রেডি থাকবে, বিকজ সে তার মানে সেই চরিত্রটাকে চেনে। একদম। আমার ক্ষেত্রে আমি লিখতে গিয়ে, আমি বলছি না যে আমি বিরাট রাইটার বা কিছু, বাট আমি লিখতে গিয়ে অন্তত এইটুকু চেষ্টা করি যে আমি যখন যে কোনো প্রশ্ন অ্যাবাউট যে কোনো চরিত্র, আমি তাদেরকে চিনি। যদি আমি তাদেরকে না চিনি রাইটার হিসেবে, আমি ডিরেক্টর হিসেবে বলছি না, রাইটার হিসেবে যদি আমি যাতে তাদেরকে না চিনি পার্সোনালি, যে এই লোকটা
এই কথাটা বলতে পারে কি? আমি যদি ওকে চিনি তাহলে আমি জানি যে এই কথাটা বলতে পারে না ও। একদম ওই জায়গায় বসাতে হবে তোমাকে, মানে ওই তোমাকে আমাকে ওই লোকটাকে অতটা চিনতে হবে যে আমি যাতে জানি যে এই সিনেমার বাইরে ধর একটা আমি এরকমও মাঝে মাঝে এই এক্সারসাইজটাও করে থাকি। আমি অনেক ইয়াং রাইটারদেরও এটা বলি যে যেই সিনগুলো তুমি লিখেছো তার বাইরে যে কোনো একটা ইমাজিনারি সিচুয়েশনে তোমার ক্যারেক্টার কি করছে, ডু নো ইট। একদমই। তুমি কি জানো যে ধরো আজকে ও যদি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, ও কি স্কুটারটা নিয়ে পাশ দিয়ে চলে যাবে বা সাইকেলটা নিয়ে পাশ দিয়ে চলে যাবে না দাঁড়াবে? একদমই। ইউ হ্যাভ টু নো ইট। হ্যাঁ একদমই, সেখান থেকেই তো মানে সেখান থেকেই তো সব কিছু সিনকে আসা শুরু করে। মানে একদমই। একটা মানে এই যে স্ক্রিপ্টটা আসে ওখান থেকেই তো শুরু হয়, মানে সব কিছু মানে সবাই এক পেজে আছে কিনা, অভিনেতারা এক পেজে আছে কিনা, ডিরেক্টর এক পেজে, বাকি এইচওডিসরা এক পেজে আছে কিনা, এটা পুরোটাই দাঁড়িয়ে আছে ওই বাইবেলটার উপর। এবার ওই বাইবেলটা যদি ঘাটা থাকে তাহলে তো সব কিছুই মানে অ্যান্ড ইট ইজ, আর সেটা পরিষ্কার বোঝা যায়, মানে সেটা কাজ দেখলে বোঝা যায়। আরেকটা জিনিস আমি বলি সত্যম, এটা আমার মনে হয়, জাস্ট তোর সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমরা এতটাই একটা খুব ক্যান্ডিড আড্ডা মারছি বলেই তোকে বলছি। সেটা হলো একটা রাইটার একটা স্ক্রিপ্টের সঙ্গে অনেক ক্ষেত্রেই ইমোশনালি কানেক্ট করে না, না। অ্যান্ড দ্যাটস এ হিউজ প্রবলেম বলে আমার মনে হয়। মানে ইফ দ্য রাইটার ইজ নট ইমোশনাল অ্যাবাউট দ্যাট স্ক্রিপ্ট, অ্যাবাউট মানে অ্যাবাউট ক্যারেক্টার্স, অ্যাবাউট সিচুয়েশনস, যেই সিচুয়েশনে তার খারাপ লাগছে কি, তার ভালো লাগছে কি। ইয়ের কথা আমাদের ট্যারেন্টিনোটা বিরাট কথা বলেছিল না, যে পৃথিবীতে কারো জন্য লিখতে হবে না, নিজের জন্য লেখো, যদি কারো ভালো না লাগে দেয়ার উইল বি ওয়ান পার্সন হু লাভস ইট। তো এইটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলে আমার মনে হয়। একদম একদমই তাই। মানে আমার প্রতীকদার সাথে খুব কথা হয়, বা প্রতীকদার জিজ্ঞেস করেছি আমি যে মানে হোয়াট মোটিভেটস ইউ, আর অনিবান্দাকেও জিজ্ঞেস করি, মানে অবজারভেশন এবং একটা ভাষার ওপর দখল এবং একটা চরিত্রকে চেনা, মানে তুমি এক্স্যাক্টলি যেটা বললে সেইটা রাইটারদের খুব দরকার। না হলে না মানে বোঝা যায় যে ভীষণ সারফেস লেভেলে অভিনেতারাও সারফেস লেভেলে অভিনয় করে, ডিরেক্টররাও সারফেস লেভেলে ডিরেক্ট করে, এবং দর্শকরাও সারফেস লেভেলটাকে অ্যাকসেপ্ট করে। মানে ওই দেখলো ঠিক আছে। আধ ঘন্টা পর অন্য কিছু একটা চালিয়ে বসে পড়লো। তো এটা, তবে আমার খুব মনে হয় একজন অভিনেতা হিসেবে যে একটা রাইটার্স রুম বলে আমরা যে কনসেপ্টটা জানি সেটা ভীষণভাবে দরকার। একদমই দরকার। এটা আমরা মানে বিশেষ করে আমি আর সুহত্র এটা বহুবার আলোচনা করেছি যে এটা তো মাস্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও ইন দিস, এই ইন্ডাস্ট্রিতে। আর ভীষণ সুপারফিশিয়াল, মানে কী বলতো আমরা না আমাদের রুটে থাকছি না। মানে আমরা মানে কেন বল্লভপুর ওয়ার্ক করে, কারণ বল্লভপুর ভীষণ বাঙালি একটা বাংলা সিনেমা, হ্যাঁ বাংলা ছবি, একটা বাঙালিদের নিয়ে চরিত্রগুলো ভীষণ বাঙালি সমস্ত দিক দিয়ে। হ্যাঁ, ছোট লোক, এত এত কন্টেম্পোরারি, এত একটা কবিতার কাজ, চরিত্রগুলো ভীষণ বাঙালি একদম। এবার যদি তুমি চরিত্রগুলোকে সুপারফিশিয়াল বানিয়ে দাও, মানে মানে সে যদি মানে আমাদের মানে বলছি আমি আর কার্তিক আরিয়ান তো এক নয়, ঠিক, তাই না? দুজন আলাদা দুটো মানুষ। দুজন নট অনলি দ্যাট, ওর কালচারাল আপব্রিঙ্গিং তোর কালচারাল আপব্রিঙ্গিং সম্পূর্ণ আলাদা। মানে যেটা যেটা কেরালার ইন্ডাস্ট্রি ধরে ফেলেছে, মানে ওরা একদম মানে বুঝে গেছে যে মানে ওরা যতটা নিজেদের রুটে স্টিক করে থাকবে তত ওরা মানে আরো বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওরা। আমরা যেটা চেষ্টা করছি, আমরা অন্যের রুটকে নিজের রুট বলে ভাবার চেষ্টা করছি, এবং আমি জানি না আদৌ কোনো রুট ভাবছি কিনা, মানে মানে আমার রুটলেস বলেই এটা মনে হয় আর কি। মানে দেখাচ্ছি গ্রাম বাংলা হ্যান ত্যান অনেক কিছু হচ্ছে, কিন্তু মানে থাকো তাহলে 1.5-2 মাস থেকে আসো, গ্রাম বাংলায় কী হয় অ্যাকচুয়ালি দেখো। মানে মানে আমি বলছি না যে পঞ্চায়েত ইজ আ ভেরি আইডিয়াল সিচুয়েশন, মানে পঞ্চায়েত তৈরি করা ওরমভাবে, ওটা মানে তাই বলে কি পঞ্চায়েত ওরকম হয়? পঞ্চায়েত মানে একেবারেই গ্রাম পঞ্চায়েত ওরকম হয় না, মানে প্রত্যেক দিন কিছু না কিছু ক্যাচার লেগে আছে, না হলে কিছু না কিছু হচ্ছে। কিন্তু মানে পার্সপেক্টিভ অফ দ্য ডিরেক্টর অফ দ্য রাইটার ইজ ফ্রম আ ভেরি রুরাল পয়েন্ট অফ ভিউ, সেইটা পরিষ্কার। মানে ও হয়তো বাজে দিকটা দেখাতে চায় না, বা যে ঝামেলাগুলো হয় সেটাকে ও কমেডি হিসেবেই দেখাতে চায়, কিন্তু ওর পার্সপেক্টিভটা খুব পরিষ্কার এবং অনেস্ট, এবং একদম দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অনেস্ট।
আর এই অনেস্টিটা যে কী বা এই অনেস্টিটা যে কীভাবে আসবে এটা আমি জানি না। এরকম অনেক রাইটারের সঙ্গে আমারও দেখা হয় যাদের রাইটিং আমি মানে ধর আমাকে বললো যে আমার একটা গল্প আছে, আপনি একটু শুনবেন। আমি বেশিরভাগ সময় ভাবি যে আমি প্রত্যেকবার ভাবি দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট, বাট প্রত্যেকবার এত ডিসঅ্যাপয়েন্ট হই না শোনার পর আমি বলি কেন লিখছো, মানে লেখার দরকার নেই, ছেড়ে দাও, লিখতে হবে না, সবাইকে লিখতে হবে, বা যদি লিখতে হয় তাহলে অনেকটা সময় নাও, তোমার জার্নিটা এখনো শুরুই হয়নি, এই লেখাটা ইজ ওকে। বাট এটা কি বলতো, এটা ইজ লাইক আমি সবসময় বলি একটা জিনিস, আই হোপ যে একটা ব্যাচ অফ রাইটার্স বা একটা ব্যাচ অফ ডিরেক্টরস আসবে যারা উইল চেঞ্জ দিস টাইম। মানে কারণ আমার মনে হয় দেখ খুব স্বাভাবিকভাবেই চেঞ্জ কিন্তু একদম যে হয়নি তা নয়, না একদম হয়েছে। এবং দ্য চেঞ্জ ইজ, এবং আমরা যখন চেঞ্জটা দেখছি আমরা তো ওই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কাছে চেঞ্জটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আজ থেকে 10 বছর পরে গিয়ে বোধহয় বুঝবো আচ্ছা চেঞ্জটা কিন্তু ওই সময়ই হয়েছিল, যেটার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। একদমই তাই, আমি একদমই চেঞ্জটা হচ্ছে এবং আমার মনে হয় এই চেঞ্জের প্রসেসটা একটু স্লো, এবং সেইটার জন্য যারা দায়ী আমার মনে হয় তাদেরকে একটু উঠে পড়ে একটু তারা নড়ে চড়ে বসতে হবে এবার, মানে কারণ তারা দেখতে পাচ্ছে কি ওয়ার্ক করছে, ঠিক আছে, কিন্তু সেটার প্রতি কোনো মানে সেটার প্রতি কাজ হচ্ছে না, সেইটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। মানে আমি বলছি মানে শিবুদানন্দিতাদি যাই করুক না ওরা কিন্তু বাঙালিদের গল্প বলছে, ওরা কিন্তু, এবং দ্যাট ইজ ওয়ার্কিং অ্যাবসলিউটলি ওয়ার্কিং, অ্যান্ড দে আর ভেরি মানে দে আর ভেরি কনফিডেন্ট অ্যান্ড দে আর ভেরি কি বলবো ক্লিয়ার অ্যাবাউট হোয়াট দে আর ডুইং, হ্যাঁ হোয়াট দে আর ডুইং, অ্যান্ড দ্যাট আই লাভ অ্যাবাউট দ্যাট। মানে ওদের সাথে কাজ করে আমি বুঝলাম মানে ওদের মনে কোনো কনফিউশন নেই, মানে ওরা একদম জানে যে আমরা কি চাই এবং বাঙালি কি চাই এবং আমরা সেটাই বানাতে চলেছি, এবং সেটা মানে দ্যাট ইজ ওয়্যার দি অনেস্টি লাইস। একদম এবং অনেক ক্ষেত্রে তুই এই যে যেটা বললি ওয়ার্ক করছে লোকে জানে, কিন্তু স্টিল একটা এমন কিছু বানানোর চেষ্টা করছে যেটার মধ্যে আমার যেটা মনে হয় খুবই যে সব কিছুই একটা কনসেপ্ট ওরিয়েন্টেড হতে হবে। কেন সোজা গল্প কি বলা যায় না? এক্স্যাক্টলি, সোজা একটা গল্প কি বলা যায় না? সোজা গল্প শোনার জন্য লাপাতাল ইট ইজ ওয়ার্কড লাইক এনিথিং। এবং কেন ওয়ার্ক করলো? এত সোজা তো গল্প কিছুই তো হচ্ছে না, একদমই। এবার এটাই আলটিমেটলি ওই আর কি, আলটিমেটলি লেটস হোপ যে এরকম কিছু রাইটার্স এরকম কিছু ডিরেক্টরস তোকেও এরকম কিছু চ্যালেঞ্জিং রোল দিক একদম। মানে এবং আমার খুবই মনে হয় আই এম ভেরি মানে কি বলবো অপটিমিস্টিক অ্যাবাউট দ্য সিনারিও রাইট নাও বাংলা ইন্ডাস্ট্রির, কিন্তু হ্যাঁ আমার এটাই একটু মনে হয় যে একটু উঠে পড়ে লাগতে হবে এবং প্রসেসটাকে একটু ফাস্ট করা। হ্যাঁ, আর একটু মানে নিজের যে গণ্ডি তার বাইরে গিয়ে একটু কনফিডেন্স দেখাতে হবে। মানে ইফ ইউ ডু নট টেক রিস্কস, আজকে যদি রিস্ক না নাও, মানে বিশেষ করে আর্ট ফর্মই তো রিস্ক নেওয়ার জায়গা। হ্যাঁ, আমি একটা কোডিং করতে বসে আমি তো একটা কিছু লিখতে গিয়ে এটা লিখে দেখি তো কেমন হয়, না ওটা তো করতে পারবো না, কিন্তু আর্ট ফর্ম তো একটা রিস্ক নেওয়ার জায়গা, তো সেখানে আমার মনে হয় একটু যদি রিস্ক নেওয়ার প্রবণ, সেটা অনেকে নেয়, আমি বলছি না যে কেউ নেয় না, অনেকেই নেয়, বাট অনেকেই নেয় না, এবং আই হোপ যে আরও লোকে রিস্ক নেওয়ার হোক, তাহলে আমরাও সুযোগ পাই এবং বাকি যারা আরও ভালো শুধুমাত্র অভিনেতারা না, আর্টিস্টরা আছে, শিল্পীরা আছে, তারা অনেক বেশি সুযোগ পাক, অনেক বেশি কাজ করুক, ব্যাস এটাই তো ইচ্ছে, আর তো কিছু চাই না। মানে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি যাতে সবাই মিলেমিশে ভালোবেসে ভালোটাকে ভালো বলতে পারি, খারাপটাকে খারাপ বলতে পারি, কেউ যাতে মনে ব্যথা না নেয়, তাই নিয়ে 4টে কথা ফেসবুকে যাতে না লিখে দেয়, মানে এটাই তো চাই, এইটুকুই তো, মানে আর কিছুই না। ফাইনালি আমরা একটা হোপফুল পয়েন্টেই পুরোটা শেষ করতে পারি যে থিংস উইল চেঞ্জ, এবং থিংস আর চেঞ্জিং, কিছু না কিছু চেঞ্জ হচ্ছেই, না হলে তোর সঙ্গে বসে আমি এই পডকাস্টটা করতাম না। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ দ্য চেঞ্জ। আজকে যেই নতুন অভিনেতারা যারা অন্যরকম অ্যাপ্রোচে অভিনয় করার চেষ্টা করছে, তারাও একদম সুযোগ পাচ্ছিল না একটা পয়েন্টে, আজকে তাদের জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এটা একটা প্রচণ্ড ভালো জায়গা। ফাইনালি আমার যেটা সবচেয়ে বড় কথা বললি তুই, রাইটার্স আসতেই হবে, এবং রাইটিংকে আরেকটু সিরিয়াসলি নিতে হবে লোকজনকে, জাস্ট লিখে দিলেই হবে না, এইটা করে দিতে পারলে আই হোপ, হ্যাঁ, দ্যাট ইজ দ্য বেস অফ এভরিথিং। একদম, আমাদের ওই কাগজের বান্ডিলটাই হচ্ছে কি আসল, ওটার বাইরে কিছুই নেই, বাকি সবটাই আমরা ওর উপর বেস করেই করি, ওটাই মেরুদণ্ড, বাকি শরীরটা আমরা তারা রাউন্ডে বানাই। তো আজকের
এপিসোডে আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, যেটা আমি অ্যাকচুয়ালি তোর সঙ্গে আড্ডাটা আমি ভেবেছিলাম শুধুমাত্র অভিনেতা তুই এর সঙ্গে বলবো, বাট অভিনেতার বাইরে তোর যে অনেকগুলো দিক বা অভিনেতা হিসেবে তোর যা চাওয়া বা তোর ইন্ডাস্ট্রির প্রতি যে পার্সপেক্টিভ, বা তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে একটা পার্টে তোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটা বেরিয়ে এসেছিলো যে কথা বলেছে। তো আজকে এটা অন্যরকম একটা এপিসোড হলো এটা, কারণ আমরা জেনারেলি এপিসোডের ক্ষেত্রে কী করি, আমরা একজন অভিনেতার জার্নি তো জানি, তোর জার্নিটাও আমরা জানলাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করার চেষ্টা করি একটা পার্সপেক্টিভ ক্রিয়েট করার চেষ্টা করি একটা প্রত্যেকটা এপিসোডে। আমার মনে হয় এই এপিসোডেও একটা একদম অন্যরকম পার্সপেক্টিভ তৈরি হলো, এবং শুটিংয়ের পিছনে অ্যাকচুয়ালি আমাদের কী করতে হয়, আমাদের কী কী জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়, তার একটা ছোট্ট গ্লিম্পস বোধহয় আপনারা পেলেন, এবং আমি আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সত্যম, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর কলিং। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। ততক্ষণ একটা কথা সবসময় বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। নেগেটিভ তো চারিদিকে অনেক কিছুই হচ্ছে, একটু পজিটিভ কিছু না কিছু হোক। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, টাটা।